Good evening, everyone. Welcome to Apti Plus. আজকের যে বিষয়টা আমি এখন পড়াবো সেটা লিটারেচার অফ বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত আর্কিটেক্ট আছে সেই বিষয়গুলো নিয়ে আমি বলবো। কিন্তু তার আগে একটা কথা একটু বলে রাখি, বলাটা প্রয়োজন এই কারণেই যে আমি যে পার্টটা পড়াচ্ছি সেই পার্টের আর কিছুটা অংশ স্যারও একটা পার্ট পড়াবেন আর বাকি পার্টটা আমি পড়াবো। তো আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে তোমরা লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো। বেশ, তো চলো আমরা পার্টটা শুরু করি। লিটারেচার অফ বেঙ্গল, বেঙ্গলি লিটারেচার নোন অ্যাজ বাংলা সাহিত্য। আচ্ছা, আমি এর আগে একটু বলে রাখি যে বাংলা সাহিত্যের উদ্ভব আমরা যদি ধরি তাহলে মোটামুটি আমরা অষ্টম শতক থেকে দ্বাদশ শতাব্দী মানে তিনটে ভাগে আমরা ভাগ করব। একটা প্রাচীন যুগ, একটা মধ্যযুগ এবং আরেকটি আধুনিক যুগ। তিনটে ভাগে আমরা কিন্তু ভাগ করতে পারি। তো প্রাচীন যুগ আমরা মোটামুটি ধরে নিতে পারি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী পর্যন্ত, এবং মধ্যযুগ দ্বাদশ শতকের মধ্যবর্তী থেকে আমরা অষ্টাদশ শতক পর্যন্ত পেতে পারি। তো তার আগে পর্যন্ত আমরা একটু বলবো। দেখো, একদম প্রথমে আমরা যদি যাই তাহলে তিনটে ভাগে আমরা কিন্তু এখানে ভাগ করতে পারি। একটু বলে দেই, সেখানে একটা প্রাচীন যুগ, প্রাচীন যুগ সেখানে আমাদের থাকছে মোটামুটি 800 থেকে 1250। আচ্ছা, এই সময় আমরা পাচ্ছি চর্যাপদ। চর্যাপদ আমরা এই সময় যেটা পাচ্ছি প্রাচীন যুগের মধ্যে, সেটা কিন্তু আমরা পাচ্ছি বাংলার আদি নিদর্শন, যেটা আমরা কিন্তু ধরে নিতে পারি সেটা কিন্তু চর্যাপদ। বেশ, এরপর এই চর্যাপদে আমাদের কি ছিল তা অ্যাকচুয়ালি আমরা তো এই পার্টটাতে আমরা আসবো। চর্যাপদ আমাদের একদম ফার্স্ট আছে দ্য অ্যানসিয়েন্ট পিরিয়ড ইন ডিফাইন্ড বাই দ্য চর্যাপদ, কালেকশন অফ 47 মিস্টিক hymns composed by Buddhist monks between the 10th and 12th centuries. তো 10th এবং 12th সেঞ্চুরির মধ্যে আমরা মানে দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে আমরা চর্যাপদকে পাচ্ছি। তো অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন যারা সমালোচক ছিলেন বাংলা সাহিত্যের, শহীদুল্লাহর মতো একরকম ছিল। শহীদুল্লাহ বলেছিলেন সপ্তম শতক থেকে দশম শতকের মধ্যে ছিল চর্যাপদ। আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় একরকম বলেছেন, সুকুমার সেন একরকম বলেছিল। কিন্তু আমরা চর্যাপদকে ধরে নেব অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে। তাহলে আমাদের বাংলা সাহিত্যের যে আদি নিদর্শন সেটাকে আমরা কিন্তু ধরে নিতে পারি যে এই অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যেই উদ্ভব হয়েছিল এবং সেটা চর্যাপদ। তো চর্যাপদ কি সরাসরি পুরোপুরি বাংলাই ছিল বা বাংলার আদি নিদর্শন? তাহলে সেই আদি নিদর্শন কতটা যুক্তিযুক্ত ছিল বা তার ভাষা কেমন ছিল? অ্যাকচুয়ালি এটা বাংলা ভাষা কিন্তু ছিল সন্ধ্যা ভাষা। সন্ধ্যা ভাষা কি? আলো আধারী ভাষা। চর্যাপদের যে ভাষা ছিল আলো আধারী ভাষা। এই চর্যাপদকে কে আবিষ্কার করেছিল? চর্যাপদকে আবিষ্কার করেছিল নেপালের রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রী। কিন্তু তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতেন। গবেষণা করার পর তিনি যে সময় গবেষণা করছেন ঠিক সেই সময় তিনি মোট 4 বার নেপালে গিয়েছিলেন। 1897, 1898, 1907 এবং 1922। আবিষ্কার হচ্ছে কত সালে? 1907। আমরা পাচ্ছি কোথা থেকে আবিষ্কার হচ্ছে? নেপালের রাজদরবার থেকে। কিন্তু এই চর্যাপদে কি ছিল? চর্যাপদে মূলত ছিল বৌদ্ধ সহজিয়া সাধকদের তাদের গান। তো বৌদ্ধ সহজিয়া সাধক তাদের বৌদ্ধদের তখন উদ্ভব কোথায় হয়েছিল? গৌড়ে। সেটা কোথায়? বাংলায়।
তারপর তার প্রসার কোথায় ঘটেছিল? প্রসার ঘটেছিল তিব্বত চীনে। তাহলে যে গৌড়ে বৌদ্ধ সন্ন্যাসীদের তাদের বা বৌদ্ধদের তাদের আমরা পাচ্ছি, তাদের পরবর্তী প্রসার কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিব্বত এবং চীনে। ভালো কথা। তো নেপালে 1907 থেকে আবিষ্কার করলেন, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সেটি প্রকাশিত হলো। প্রথম বাংলা নিদর্শন হিসাবে আমরা তাহলে এই গ্রন্থটাকে ধরতে পারছি। এখানে আমরা পদকর্তা হিসাবে পেয়েছি কাদেরকে? লুইপাত, কার্ণপাত, কুক্কুরিপাত, ঢেন্ডনপাত, ভুসুকপাত, সবরপাত। তাহলে আমরা এরকম 24 জন পদকর্তাকে পেয়েছিলাম। তাহলে কতজন পদকর্তাকে আমরা পেয়েছি? টোটাল আমরা 24 জন পদকর্তাকে পেয়েছিলাম। এই 24 জন পদকর্তা এবং সেখানে আমরা পদ পেয়েছিলাম যেগুলোকে আমরা গীত বলতে পারি। 50টা গীত পেয়েছিলাম। এই 50টা গীতের মধ্যে আমরা কিন্তু মোটামুটি 46.5টা পেয়েছি, যেটা হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন। তার মধ্যে 24, 25 এবং 48 নম্বর পদটি পাওয়া যায়নি, আর 23 নম্বর পদের অর্ধেক অর্থাৎ হাফ আমরা পেয়েছি। তাহলে এই 3.5 পদ ছাড়া আমরা বাকি পদটা কিন্তু পেয়েছিলাম। তিব্বতী ভাষায় এর অনুবাদ করেছিল এবং তিব্বতী ভাষায় যেটা আমরা পেয়েছিলাম তার নাম ছিল কি? চর্যাগীতি কোষবৃত্তি। কে করেছিল? কীর্তিচন্দ্র। সেটা আবিষ্কার করেছিল কীর্তিচন্দ্রের লেখা ছিল, আবিষ্কার করেছিল প্রবোধচন্দ্র বাগচি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। দেখো, তাহলে আমাদের বাংলার আদি নিদর্শন, অর্থাৎ আমরা খুব সহজে বলতে পারি বাংলা প্রথম নিদর্শন সাহিত্যের প্রাচীন যুগে, যেটা অ্যানসিয়েন্ট পিরিয়ড 650 থেকে 1200 বাংলা সাহিত্যে, তার আগেও ছিল বৈদিক যুগ, প্রাক বৈদিক যুগ, কিন্তু সেই সময় কী ছিল? সংস্কৃত ভাষার প্রচলন ছিল। তারপর হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা এগুলোও ছিল। কিন্তু নিদর্শন হিসাবে কিন্তু আমরা পেয়েছিলাম এই চর্যাপদকে। চর্যাপদার ভাষা কিন্তু আমি বললাম সন্ধ্যা ভাষা, যেটা আলো আধারী ভাষা, যেটায় কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। হরপ্রসাদ শাস্ত্রী নিজেও বলেছিল যে 100 জনের মধ্যে হয়তো একজন বুঝতে পারবে। এবার আমি যদি তোমাকে বলি যে কিছু শব্দ আছে সেখানে, ধরো সেখানে দাবার প্রসঙ্গ ছিল 12 নম্বর পদে। এই দাবা যে 12 নম্বর পদে আমরা পেয়েছিলাম, সেখানে কিন্তু উল্লেখ ছিল 9 বল। শব্দটা কি ছিল? 9 বল। দেখো, 9 বল। তাহলে এই শব্দটা আমরা পেলাম, 9 বল শব্দটা আমরা পেয়েছিলাম কিসে? দাবা, যেটা এখন আমরা দাবা নামে পরিচিত। কত নম্বর পদে? 12 নম্বর পদে আমরা কিন্তু পেয়েছিলাম 9 বল শব্দটা। এবং সেখানে দাবার, এখনও দাবার কিন্তু 64টা ঘর আছে, তখনও আমরা কিন্তু পেয়েছিলাম 64টা ঘরের কথা। তাহলে এইরকম আমরা পুলিন্দ থেকে শুরু করে অনেক শব্দ পাই, যে শব্দগুলো কিন্তু তার গূঢ় অর্থ বহন করে। তো চর্যাপদে আমরা সেই গূঢ় অর্থ আমরা কিন্তু পাই, যেটা হচ্ছে অভিপ্রায়িক সাংকেতিক ভাষা, যেটাকে বলা যায় অভিপ্রায়িক সাংকেতিক ভাষা। তাহলে চর্যাপদের ভাষা কি ছিল? অভিপ্রায়িক সাংকেতিক ভাষা। এই ছিল আমাদের কিন্তু এনসিয়েন্ট পিরিয়ডে। তাহলে আমরা এখানে কিন্তু পাচ্ছি সন্ধ্যা ভাষা। দেখো এখানে আছে, যেটা ডাস্ক ল্যাঙ্গুয়েজ বলে আছে বা শাস্ত্রী, ডিউ টু ইটস enigmatic nature and notable monks who contributed to the চর্যাপদ included লুইপাত, কার্ণপাত অ্যান্ড কুক্কুরিপাত। আমরা 24 জন পদকর্তার নাম পেয়েছি, সেটাও কিন্তু আমি বলে দিলাম। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি তোমাদের কাছে বুঝতে পারলে যে তাহলে আমাদের প্রথম যেটা আমরা পেয়েছিলাম সেটা আমরা কিন্তু পদটা তাহলে আমরা এখানে পাচ্ছি, চর্যাপদের মধ্যে আমরা পাচ্ছি। এরপর আমাদের ফার্স্ট আমি বলেছিলাম, দেখো এখানে লিখে দিয়েছিলাম ফার্স্ট প্রাচীন যুগ আমি লিখেছিলাম। এরপর আমাদের আসবে মধ্যযুগ। মধ্যযুগ আমরা কোন সময়টাকে ধরবো? মধ্যযুগ আমরা মধ্যযুগকে ধরবো মোটামুটি ধরে নাও 1251 থেকে আমরা কিন্তু পাবো 1760। অর্থাৎ আমরা ইংরেজি সাহিত্য কিন্তু পেয়েছিলাম, ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্যের কিন্তু অনেক আগে। সেখানে আমরা পেয়েছিলাম 450 মানে 450 মানে পঞ্চম শতকের মাঝামাঝি সময়ে আমরা পেয়েছিলাম অ্যাংলো স্যাক্সন যুগ।
এবং নবম শতকে পেয়েছিলাম আমরা কি পেলাম, নবম শতকে পেয়েছিলাম আমরা অ্যাংলো নরম্যান যুগ, রাজা নরম্যান্ডির সময়, যেখানে আমরা পেয়েছিলাম ইংরেজি সাহিত্যের জনক চসারকে, জিওফ্রে চসারকে আমরা কিন্তু পেয়েছিলাম। এবার পরবর্তী ছিল 3 নম্বরে ছিল শেক্সপিয়ারিয়ান যুগ বা এলিজাবেথের যে যুগটা ছিল আমরা 3 নম্বরে পেয়েছিলাম 1550 থেকে, কারণ শেক্সপিয়ারের জন্ম ছিল 1564-তে। আর আমাদের বাংলায় আমরা পাচ্ছি মোটামুটি অষ্টম থেকে, কিন্তু তার আগেও কিন্তু আমরা কিন্তু পাচ্ছি 650 থেকে মোটামুটি যুগের শুরুটা, কেউ কেউ সেটা বলেছেন 7ম শতক থেকে। ভালো কথা। এবার মধ্যযুগ আমরা কোথা থেকে পাচ্ছি, 1251 থেকে 1760। কেউ কেউ বলেছেন যে 1200 থেকে, আবার কেউ কেউ বলছেন না 1250 থেকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি 1251 থেকে শুরু হচ্ছে মধ্যযুগের পাঠ। হ্যাঁ, তাহলে এই আদি মধ্যযুগ, অন্তমধ্যযুগ, আদি মধ্যযুগ, একটা চৈতন্য পূর্ব যুগ, একটা চৈতন্য পরবর্তী যুগ। তো আমরা মধ্যযুগে আমরা কিন্তু নিদর্শন হিসাবে, প্রথম নিদর্শন হিসাবে কিন্তু আমরা পেয়েছিলাম শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে প্রথম নিদর্শন আমাদের কি ছিল, শ্রীকৃষ্ণ কীর্তন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে প্রথম নিদর্শন আমরা পেলাম শ্রীকৃষ্ণ কীর্তন, একদম প্রথম। তাহলে মধ্যযুগের প্রথম আমরা কি পাচ্ছি, শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু তার আগেও প্রায় নবম দশম শতকের দিকে কিন্তু লেখা হয়েছিল জয়দেবের গীত গোবিন্দ, কিন্তু সেটা তো বাংলা ভাষায় লেখা ছিল না, সেটা কি ভাষায় লেখা ছিল, সেটা লেখা ছিল সংস্কৃত ভাষায়। যেহেতু সংস্কৃত ভাষায় লেখা ছিল, সেই জন্য এই সংস্কৃত ভাষায় থেকেও কিন্তু বাংলার অনেক ভাবনাটাও কিন্তু আমরা কিন্তু পেয়েছি। তাহলে শুরুটা কিন্তু ওখানে পাচ্ছি। তাহলে প্রথম বলা যেতে পারে চর্যাপদ প্রাচীন যুগের প্রথম নিদর্শন হতে পারে, কিন্তু তার সম্পূর্ণ রূপ আনলো কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন। কি ছিল শ্রীকৃষ্ণ কীর্তনে, রাধা এবং কৃষ্ণের লীলা কীর্তন সেখানে কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ এটি একটি রোমান্টিক কাব্য বলা যেতে পারে, যেখানে প্রণয় উঠে এসছে কার, রাধা এবং কৃষ্ণের, যেখানে 13টি খণ্ডে বিভক্ত হয়েছে। এবং কার এটা লেখা ছিল, বড়ুচণ্ডী দাসের। কে খুঁজে পেয়েছিল, বসন্তরঞ্জন রায় বিদ্যবল্লভ। কোথা থেকে খুঁজে পেয়েছিল বসন্তরঞ্জন রায় বিদ্যবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তনকে, এটা খুঁজে পেয়েছিল বাঁকুড়া জেলার কোথা থেকে, গোয়ালমৎস্য থেকে, গোয়ালের ছাদ থেকে, বাঁকুড়া জেলায়। হ্যাঁ, তাহলে আমরা এই যে শ্রীকৃষ্ণ কীর্তনকে খুঁজে পেলাম, সেখানে তারপরে আমরা কি সেখানে দেখতে পেলাম রাধা এবং কৃষ্ণের প্রণয়, যেটি 13টি খণ্ডে বিভক্ত ছিল। 13টি খণ্ডে মোট বিভক্ত ছিল, যার শুরুটা ছিল জন্মখণ্ড দিয়ে এবং শেষটা ছিল কি ছিল, রাধা বিরহ। সেটাকে কিন্তু খণ্ড বলছি না, এটা নিয়েই অনেকে আবার মতভেদ আছে। তো এটা মোটামুটি আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন হলো মধ্যযুগীয় পর্বের প্রথম নিদর্শন। আমরা চলে আসি আবার, দেখো যে মিডিয়েভাল পিরিয়ড 1200 থেকে 1800, আর্লি মিডিয়েভাল ট্রানজিশনাল, দ্য বেঙ্গলি অ্যালফাবেট started talking its modern form. Ramay Pandit and Holayut Mishra are recognized as notable writers of this era. তাহলে কি ছিল, আমরা পাচ্ছি দুজনকে একদম প্রথমে বেঙ্গলি অ্যালফাবেটের যারা শুরু, সেখানে আমরা কিন্তু পাচ্ছি দুটো নাম, একটা হচ্ছে রামায় পণ্ডিত আর একটা হলায়ুত মিশ্র। তাহলে রামায় পণ্ডিত কে ছিল, তিনি ছিলেন ওই 13 কিংবা 14 শতকের দিকে তার লেখা শূন্য পুরাণ। তাহলে রামায় পণ্ডিতের লেখার নাম কি ছিল, শূন্য পুরাণ, যার বলা যেতে পারে শূন্য পুরাণের অন্য নাম ছিল আগম পুরাণ। শূন্য পুরাণের অন্য নাম কি ছিল, আগম পুরাণ। এই শূন্য পুরাণ কার লেখা ছিল, শূন্য পুরাণ যেটা অ্যাকচুয়ালি লেখা ছিল রামায় পণ্ডিতের, তবে সেটা নিয়ে অনেকে আবার মতভেদ প্রকাশ করেছেন, কিন্তু এখানে আমরা কোনো মতভেদ প্রকাশ করব না। তার কারণ এটা লেখাই ছিল রামায় পণ্ডিতের, এবং এই রামায় পণ্ডিতের যে শূন্য পুরাণ সেটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল চম্পু জাতীয় কাব্য। এবার প্রশ্ন, চম্পু জাতীয় কাব্য কি? চম্পু জাতীয় কাব্য হলো যেটা গদ্য এবং পদ্যের সংমিশ্রণ থাকে। তাহলে এটা কি, গদ্য এবং পদ্যের যে সংমিশ্রণ, এই সংমিশ্রণ ছিল কিন্তু এই শূন্য পুরাণ কাব্যের মধ্যে। এই শূন্য পুরাণ কাব্যে আমরা কিন্তু পাচ্ছি বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের ভাবনা,
অর্থাৎ এটা একটা বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের ভাবনা এই কাব্যের মধ্যে কিন্তু উঠে এসেছিল। কার? রামাই পণ্ডিতের তোমার শূন্য পুরাণে। এই রামাই পণ্ডিতের জন্ম ছিল কোথায়? রামাই পণ্ডিতের জন্ম ছিল অ্যাকচুয়ালি বাঁকুড়া জেলার যে ময়নাপুর বলে একটি গ্রাম ছিল, সেখানে রামাই পণ্ডিতের জন্ম বলে জানা যায়। এরপর আমরা পাচ্ছি হলায়ুত মিশ্র। দেখো নামটা হলায়ুত মিশ্র। হলায়ুত মিশ্রর তারও লেখা ছিল। হলায়ুত মিশ্র আমরা লক্ষণ সেনের সভাকবি হিসেবে চিনি হলায়ুত মিশ্রকে। কার সভাকবি হিসেবে চিনছি? তাহলে আমরা লক্ষণ সেনের সভাকবি হিসেবে আমরা কিন্তু তাকে চিনছি। তার কাব্যের নাম ছিল শেখ শুভদয়া। তার কাব্যের নাম কি ছিল? শেখ শুভদয়া। তাহলে এটা আমরা জানবো যে হলায়ুত মিশ্রের কাব্যের নাম ছিল শেখ শুভদয়া, এবং এই কাব্যটিও কিন্তু ছিল একটি চম্পু জাতীয় কাব্য। অর্থাৎ চম্পু জাতীয় কাব্য কি? যেটা কি বললাম? চম্পু জাতীয় কাব্য। চম্পু জাতীয় কাব্য যেখানে গদ্য এবং পদ্যের সংমিশ্রণ থাকে। এখানে ছিল কিন্তু একটি বচন বাংলায় ছিল, যেটা এই কাব্যের মধ্যে হয়তো ওটা সংস্কৃত লেখা থাকলেও কিন্তু এখানে বাংলায় ছিল, একটি বচন ছিল, এবং এখানে ছিল দুটি গান এবং ছিল 5টি ছড়া বাংলায়। এগুলো কিন্তু ছিল বাংলাতেই কিন্তু ছিল, মাথায় রাখতে হবে। তাহলে হলায়ুত মিশ্রকে আমরা পাচ্ছি, যেটা একদম প্রথম আর্লি মেডিয়েভাল বা মধ্যযুগের প্রথম শুরুর দিকে আমরা কিন্তু পাচ্ছি। তারপরে কিন্তু আমরা শ্রীকৃষ্ণ কীর্তনও কিন্তু আমরা কিন্তু এই সময় পেয়ে যাচ্ছি। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন আছে। এইবার শ্রীকৃষ্ণ কীর্তনের পর আমরা বৈষ্ণব পদাবলীকে পাচ্ছি, অর্থাৎ এই পরপরে আমরা শ্রীকৃষ্ণ মানে রাধা এবং কৃষ্ণের যে লীলা নিয়ে আমরা পাচ্ছি, সেখানে আমরা বিভিন্ন পর্যায়েও আমরা পেয়ে যাচ্ছি। সেখানে ধরো বলা যেতে পারে যে রাধা এবং কৃষ্ণের বিভিন্ন ভাগ, সেখানে কোথাও আক্ষেপানুরাগ আমরা পেয়েছি, কোথায় আমরা পূর্বরাগ পেয়েছি, কোথাও বিরহ পেয়েছি, ভাব সম্মিলন পেয়েছি, এরকম আমরা পরপর পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এই প্রি চৈতন্য যেটা এরা আছে, সেখানে আমরা 1350 থেকে 1500 এই সময় পর্বে আমরা কিন্তু মোটামুটি বেশ কিছু জায়গা আমরা পাচ্ছি। এবার চৈতন্য সময় পর্বটা কত? অ্যাকচুয়ালি চৈতন্য সময় পর্ব ছিল পঞ্চদশ শতকের শেষের দিকে, মানে 1486, এবং চৈতন্যদেবের মৃত্যু ছিল 1533, অর্থাৎ ষোড়শ শতকের 3 দশকের দিকে আমরা বলতে পারি। তাহলে সেই সময় ছিল 1533-এ তার মৃত্যু, কার? চৈতন্যদেবের। এবার অবশ্যই আমরা ধরে নিতে পারি যে এই সময় যারা ছিলেন, প্রায় আমরা সেই সময় বিদ্যাপতি, চণ্ডীদাস, তারা কারা ছিল? চৈতন্যদেবের আগে। তাহলে মধ্যযুগীয় পর্বে আমরা কিন্তু বেশ কিছু জায়গা আমরা কিন্তু পাচ্ছি। দেখো, ডিউরিং দিস টাইম মুসলিম রাইটার্স এক্সপ্লোরড diverse themes, drawing inspiration from Arabic and Persian literature like Thousand and One Night and Shanmaho। তাহলে এটাও আমরা কিন্তু এখানেই পাচ্ছি। তাহলে ডিউরিং মুসলিম পিরিয়ডের মধ্যেও পাচ্ছি, কিন্তু তার আগেও আমরা পাচ্ছি কিন্তু বেঙ্গলি যে জায়গাটা মুসলিম স্টোরিজ, সেখানেও আমরা কিন্তু পাচ্ছি এই সময় পর্বে প্রি চৈতন্য অর্থাৎ চৈতন্য পূর্ব যুগে আমরা পাচ্ছি। কি পাচ্ছি সেগুলো আমরা বলছি। হ্যাঁ, কিন্তু তার আগে দেখো এই সময় যেগুলো আমরা পাচ্ছি মোটামুটি একটু বলে দিই। সেই সময় ইউসুফ জুলেখা আমরা পাচ্ছি। ইউসুফ জুলেখার কাব্যের কি নাম ছিল? মূলত আমরা কোন নামে জানি ইউসুফ জুলেখার? বলতে পার ইউসুফ জুলেখা কোনটা ছিল? ইউসুফ জুলেখা লেখা ছিল শাহ মুহাম্মদ সগীরের লেখা ছিল এই ইউসুফ জুলেখা। শাহ মুহাম্মদ সগীর ছিল 15 শতকের কবি, আমরা সেটা জানি। তাহলে এটাও আমরা 15 শতকে মুসলিম সাহিত্য আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ইউসুফ জুলেখা। তারপরেও আমরা মধ্যযুগে পেয়েছি, সেগুলো আসবো। আর চণ্ডীদাস সেলিব্রেটেড লিরিক্যাল পোয়েট ট্রান্সলেটেড জয়দেবের সংস্কৃত ওয়ার্কস ইন্টু বেঙ্গলি অ্যান্ড composed 1000 poems about Radha and Krishna's loves including শ্রীকৃষ্ণ কীর্তনা। তাহলে আমরা এই দুটো জিনিস আমরা একটুখানি এখানে বলবো। তাহলে এটা মুসলিম সাহিত্যের দিকটা আমরা পাচ্ছি একটা পার্ট। আমরা প্রথমেই দেখো ইউসুফের জুলেখা, এটা 15 শতকে আমরা সেখানে পাচ্ছি। আচ্ছা, রাসুল বিজয় বাই শাহবাগ,
এটাও আমরা পাচ্ছি, শাহওয়ারিদের যেটা আমরা পাচ্ছি, হ্যাঁ এখানে আমরা পাচ্ছি সৈয়দ সুলতানের পাচ্ছি। এইবার এই পার্টটায় আমরা কিন্তু আরেকটা জিনিস পাচ্ছি, সেটা মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য এটাও কিন্তু আমরা পাবো, মঙ্গল কাব্য, যেখানে কিন্তু ছিল মনসা মঙ্গল। অবশ্যই চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল এবং অন্নদামঙ্গলও ছিল, কিন্তু মনসা মঙ্গল ছিল চৈতন্য পূর্ববর্তী কাব্য। মনসা মঙ্গলের মধ্যে আমরা বিভিন্ন পেয়েছিলাম, যেমন বিজয়গুপ্তের মনসা মঙ্গল আমরা পেয়েছি, কেতকদাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল, নারায়ণ দেবের মনসা মঙ্গল আমরা পেয়েছি, এবং ষষ্ঠীপদ দত্তের মনসা মঙ্গল আমরা পেয়েছি। নর্থ বেঙ্গলও কিছু ছিল, ওখানেও আমরা 4টে ভাগে ভাগ করতে পারি, একটা পূর্ব বাংলার, পশ্চিম বাংলার এবং উত্তর বাংলার, হ্যাঁ সেটা আমরা পেয়েছি। আর একটা পেয়েছিলাম আমরা বিহারে। তো সুতরাং বিহারে আমরা করবো না, এটা সুকুমার সেন এই পাঠটা করেছিলেন, তো সুতরাং আমরা সেটা ধরবো না। তো এই প্রি চৈতন্য সময়ে, মানে এই চৈতন্য পূর্ববর্তী কাব্য হিসেবে কিন্তু এগুলো আমরা পাচ্ছি। তাহলে অবশ্যই জয়দেবের সংস্কৃত ওয়ার্কস বেঙ্গলি যেটা আমরা পাচ্ছি, জয়দেবের যেটা ছিল সেটা আমি বললাম গীতগোবিন্দ, জয়দেবের গীতগোবিন্দ, এটা সংস্কৃত ভাষায় আমি বললাম সেটা লেখা ছিল। আর চণ্ডীদাস এবং বিদ্যাপতি ছিল চৈতন্য পূর্ববর্তী কবি, এবং চৈতন্য সমসাময়িক কবি যদি বলা যায় তাহলে অবশ্যই আমরা জ্ঞানদাস এবং গোবিন্দ দাসকে ধরতে পারি, হ্যাঁ এদেরকে আমরা কিন্তু বলতে পারি। চৈতন্য পরবর্তী কবি হিসেবে কিন্তু গোবিন্দ দাসও নাম উঠে আসে। তাহলে বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবো এই পাঠটা। এবার দেখো, তাহলে আমরা দুটো পাঠ এখানে পাচ্ছি, একটা মধ্যযুগীয় পর্বে আর প্রি চৈতন্য এরা, এই পাঠটা আমরা কিন্তু পাচ্ছি। ঠিক এখানে পরবর্তীতে দেখো লেট মিডিয়েভাল এরা, তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? তাহলে মধ্যযুগীয় পর্বে আমরা বেশ কিছু সাহিত্য যেগুলো মানুষকে দেবদেবীর কাছাকাছি নিয়ে গেছিল আমরা পেয়েছি। সেখানে মনসার স্ট্রাগলের কথা মনসা মঙ্গল কাব্যে, চণ্ডীমঙ্গল কাব্যে আমরা দুটো খণ্ড পেয়েছিলাম, যদিও চণ্ডীমঙ্গল চৈতন্য পরবর্তী, এবং চণ্ডীমঙ্গল কাব্যের মধ্যে আমরা মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্য, সেখানে আমরা পেয়েছিলাম আখেটিক খণ্ড এবং পেয়েছিলাম আমরা বণিক খণ্ড। দুটো খণ্ড আমরা সেখানে পেয়েছি, এক আখেটিক খণ্ড, দুই বণিক খণ্ড। ঘটনার পরম্পরা কিন্তু সেখানেও ছিল, যেহেতু মধ্যযুগ পিরিয়ড, সেই জন্য মধ্যযুগে কিন্তু আমরা সেখানে কিছু কল্পনার বিস্তারও দেখেছি, বা অতিরঞ্জিত কিছু বিষয় আমরা কিন্তু সেখানে দেখেছি, কিন্তু সেটা আমরা এখন ধরবো না, যেহেতু মধ্যযুগীয় পিরিয়ডে ছিল। এবার দেখো এখানে একটু বলি, লেট মিডিয়েভাল এরা, বেঙ্গলি লিটারেচার থিভড ইন আরাকান প্রেজেন্ট ডে, যেটা আমরা বলতে পারি রাখিনা স্টেট অফ মায়ানমার। এবার আফটার ইস রিকনকোয়েস্ট দ্য আরাকান রয়্যাল কোর্ট প্যাট্রোনাইজড প্রমিনেন্ট রাইটার্স লাইক আলাউল হু পেন্ট পদ্মাবতী, দৌলত কাজী, দৌলত ওয়াজির। আচ্ছা, এইখানটা একটা জিনিস আমি একটু বলে দিই। দেখো, আরাকান রাজসভার কবি ছিলেন, কে ছিলেন? দৌলত কাজী। তারপরে আমরা পেয়েছিলাম আরাকানের আরেকজন কবিকে, যিনি ছিলেন আলাউল। এবার দৌলত কাজীর লেখা ছিল সতী ময়না ও লোর চন্দ্রানী। তাহলে কি বললাম? দৌলত কাজীর লেখা ছিল সতী ময়না ও লোর চন্দ্রানী, আর আলাওলের লেখা ছিল পদ্মাবতী বা পদ্মাবতী। এবার এখানটা একটু বলি, সতী ময়না ও লোর চন্দ্রানী, এইখানে সতী ময়নার যে কাহিনীটা তুলে ধরা হয়েছিল, মানে লোরের দুই স্ত্রীর কথা বলা হয়েছে, একজন ময়নাবতী, অন্যজন চন্দ্রাবতী। এই দুজন স্ত্রীর কথা সেখানে বলা হয়েছিল। চন্দ্রানী বিবাহিত ছিল, অর্থাৎ লোরের দ্বিতীয় স্ত্রী বিবাহিত ছিল। চন্দ্রানী বিবাহ করেছিল নপুংসক বামনকে। প্রশ্ন হলো,
চন্দ্রাণীর রূপে পাগল ছিল লোর, কারণ রোমান্টিক প্রণয় কাব্য আমরা কিন্তু পেয়েছি এই মধ্যযুগীয় পর্বে দুটো, একটা সতী ময়না ও লোর চন্দ্রাণী, সরি, আর দ্বিতীয়টা পেয়েছিলাম আমরা আলাওলের লেখা পদ্মাবতী বা পদ্মাবতী। দুটো কাব্যই সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল। তার একটাই কারণ ছিল যে মধ্যযুগীয় পর্বে দেবদেবী থেকে সরে এসে মানুষ বাস্তবে প্রথম পা মেলালেন। এই দিক থেকে বলা যায় যে মুসলিম সাহিত্যের এক জয়গান এবং মুসলিম সাহিত্যের এই যে এক ভাবনা, যেখানে আমরা কিন্তু পেলাম এই আলাওল এবং দৌলত কাজীর কাব্যের মধ্যে। এবার এইখানে আরেকটা জিনিস আছে যে দৌলত কাজী ইনিশিয়েটেড সাহিত্যমনা অফ লোর চন্দানী, মানে সতী ময়না অফ লোর চন্দানী, কনসিডার দ্য ফার্স্ট বেঙ্গলি রোমান্স। তাহলে প্রথম আমি বললাম প্রণয় উপাখ্যান বা প্রথম রোমান্টিক কাব্য আমরা কিন্তু পাচ্ছি সতী ময়না ও লোর চন্দানীকে। হায়াত মাহমুদ, a judge, is regarded as the last significant poet of middle Bengali literature. প্রশ্ন হলো যে হায়াত মাহমুদ কে, বা হায়াত মাহমুদকে আমরা মুসলিম সাহিত্যের ওই মিডিল বা মধ্যযুগের আমরা শেষ কবি ধরতে পারি। তাহলে হায়াত মাহমুদের লেখা কি ছিল, হায়াত মাহমুদ কী ধরনের লেখা লিখেছিল এবং তার ভাবনা কি ছিল? অ্যাকচুয়ালি হায়াত মাহমুদ মূলত বলা যেতে পারে যে তিনি মুসলিম সাহিত্যের আর এক ধাপ এগিয়ে দিয়েছিলেন তার আধুনিক বাংলা সাহিত্যকে বা মুসলিম সাহিত্যের দিককেও। তার কারণ হচ্ছে এই হায়াত মাহমুদের যে লেখা, সে লেখা কিন্তু পরবর্তীকালে বেশ জনপ্রিয় কিন্তু হয়েছিল। কারণ হায়াত মাহমুদের তার যে বাংলা সাহিত্য, সেই বাংলা সাহিত্য বেশ কিছু জায়গায় তখন উল্লেখযোগ্য অবদানও রেখেছিল। তাহলে মধ্য বাংলা সাহিত্যে আমরা কিন্তু হায়াত মাহমুদকেও কিন্তু পাচ্ছি, অর্থাৎ শেষ এই হায়াত মাহমুদের লেখা আমরা কিন্তু পাচ্ছি। তার আগে কিন্তু আমরা আর এই পর্যন্ত আমরা মুসলিম সাহিত্য কিন্তু পাচ্ছি। এরপর আমি বলেছিলাম 1760 থেকে 1760 পর্যন্ত ছিল মধ্যযুগ, এবং 1761 থেকে অনেকে 1800 থেকে ধরেছে, কিন্তু আমরা 1761 থেকে ধরবো, কারণ এই সময়টা ঠিক 1800-তে যাওয়ার আগে, মানে আধুনিক যুগের শুরু হওয়ার আগে পর্যন্ত ঠিক এই সময়টা যুগ সন্ধিক্ষণ বলা যেতে পারে। তাহলে মেডিয়েভাল বা মধ্যযুগে আমরা তাহলে কি কি পেলাম? এই সময় আমরা তাহলে পাচ্ছি মধ্যযুগীয় পর্বে শ্রীকৃষ্ণ কীর্তন, আমরা পাচ্ছি বৈষ্ণব পদাবলী, আমরা পাচ্ছি মনসা মঙ্গল চৈতন্য পূর্ববর্তী হিসেবে, মানে চৈতন্য জন্মের আগে। তারপরে আমরা চৈতন্য পরবর্তী হিসেবে পাচ্ছি আমরা কি কি পেলাম? চৈতন্য পরবর্তী হিসাবে কিন্তু আমরা পাচ্ছি সেখানে চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, মঙ্গল কাব্যে এবং শিবায়ন, সেটা আমরা কিন্তু এই সময় পরবর্তীতে পাচ্ছি। প্রশ্ন হলো ঠিক এরপরে আমরা আধুনিক সাহিত্যে মধ্যযুগে আরও একবার, আধুনিক সাহিত্য আসার আগে মধ্যযুগে আরও এক ধাপ এগিয়ে গেছে। সেখানে আমরা পাচ্ছি কি? শাক্ত পদাবলী, আমরা পাচ্ছি চৈতন্য জীবনী কাব্য এবং অনুবাদ সাহিত্য। সপ্তদশ শতকে আর এক বড়, চৈতন্য পরবর্তীতে আর এক বড় উদ্যোগ, সেটা হচ্ছে চৈতন্য জীবনী কাব্য এবং পাশাপাশি অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য হিসেবে কিন্তু আমরা 3টে কাব্য পেয়েছিলাম। এক, রামায়ণ, যার মূল লেখক ছিলেন বাল্মীকি এবং বাংলায় লিখেছিলেন কে? কৃত্তিবাস ওঝা। মহাভারত, যার আদি লেখক ছিলেন বেদব্যাস এবং বাংলায় লিখেছিলেন কিন্তু কাশিরাম দাস। এরপরে আমরা কিন্তু পাচ্ছি মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, যেটা মহাভারতের অনুসরণে লেখা হয়েছিল। তাহলে এই 3টি ছিল কিন্তু আমাদের কাছে
অনুবাদ সাহিত্য। কিন্তু এই অনুবাদ সাহিত্য কিন্তু ছিল ভাবানুবাদ, অর্থাৎ ট্রান্সক্রিয়েশন, নট ট্রান্সলেশন। তার মানে কি, আমি বললাম যে এই কাব্যগুলো ছিল ভাবানুবাদ, আক্ষরিক অনুবাদ কিন্তু নয়, মানে ট্রান্সলেশন কিন্তু নয়, ট্রান্সক্রিয়েশন অর্থাৎ ভাবানুবাদ। এবার অনুবাদ সাহিত্য সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, কারণ সংস্কৃতের যে গুরুগম্ভীর এবং কঠিন দুর্বোধ্য ভাষা সাধারণ মানুষের কাছে ছিল, তার থেকে সহজ এবং বেশ সাবলীল বাংলায় কিন্তু লিখলেন কৃত্তিবাস ওঝা এবং কাশিরাম দাস। পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এর পরবর্তীতে আমরা ঠিক এলো তোমার শাক্ত পদাবলী। সেখানে আমরা কি পাচ্ছি, আগমনী বিজয়ের গান পাচ্ছি, এবং সেখানে শ্রেষ্ঠ কবি ছিল কে, রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। আর ঠিক তারপরেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক ওই সময় পর্বেই ধরে রাখতে পারো চৈতন্য জীবনী কাব্য, যেগুলো কিন্তু আমরা পেয়েছিলাম চৈতন্য জীবনী কাব্য হিসাবে। হ্যাঁ, বৃন্দাবন দাসের কাব্য আমরা পেয়েছি। হ্যাঁ, এখানে এক্ষেত্রে কিন্তু একটা উল্লেখযোগ্য অংশ, সেটাকেও আমরা কিন্তু ধরব। এবং ঠিক তারপরেই 1760 মধ্যযুগের ঠিক শেষে, এবং আমি যেটা লেট মিডিয়েভাল মানে একদম মধ্যযুগের শেষ, সেখানে কিন্তু আমি বলেও দিলাম তোমাদের আলাওল এবং পদ্মাবতী যেটা লেখা ছিল, আলাওলের পদ্মাবতী যেটা লেখা ছিল, এবং দৌলত কাজী যেটা সতীময়না ও লোটচন্দানীর লেখা ছিল, এবং সেটা আমরা কিন্তু পেয়েছি। তাই সেই পাঠটা আমরা কিন্তু পাচ্ছি। এবার এই ঠিক এই জায়গায় আমরা কিন্তু আরেকটা জিনিস বলে রাখবো, যে অন্নদামঙ্গল কাব্য যেটা ছিল মঙ্গল কাব্যের শেষ, সেই অন্নদামঙ্গল কাব্য কিন্তু লেট মিডিয়েভাল এরাতে কিন্তু আমরা কিন্তু পাচ্ছি। অন্নদামঙ্গল অর্থাৎ 1707 মৃত্যু হলো কার, 1707-এ মৃত্যু হয়েছিল আওরঙ্গজেবের। 1707-এর পর থেকেই আমরা কিন্তু একটা বিলাস ব্যসন মত্ত জীবনযাপন দেখেছি মুঘল সম্রাটদের। এই সময় বাংলায় যে সমস্ত সম্রাটদের আমরা পেলাম, তার মধ্যে উল্লেখযোগ্য মুর্শিদ কুলি খাঁ, 1787 তিনি বাংলা নবাব হলেন। এরপরে একের পর এক 1717-তে 1717 এবং 1727, এরপরে ছিলেন সরফরাজ খাঁ ছিলেন, আলীবর্দী খাঁ ছিলেন, এবং তারপর হলেন তোমার সিরাজদৌল্লা 1757-তে। কিন্তু ঠিক এই সময় পর্বে, ঠিক ইংরেজরা যখন আসবে, ঠিক সেই সময় পর্বে আমরা কিন্তু পাচ্ছি, অর্থাৎ 1760-এর আমরা কাকে পেলাম, 1760-এর মধ্যে আমরা পেয়েছিলাম 1712 থেকে 1760 ভারতচন্দ্র, রায়গুণাকার ভারতচন্দ্র, যিনি কোন কাব্য লিখেছিলেন, অন্নদামঙ্গল কাব্য, যেখানে সেই বিখ্যাত লাইন ছিল, কি লাইন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই যে উক্তি, যে আমার সন্তান অর্থাৎ সর্বসন্তানের জন্য এক পিতার চাওয়া, সন্তানের জন্য এই যে সন্তান শুধু কি করে আমার সন্তান শুধু দুধে ভাতে থাকবে, ঈশ্বরের কাছে এটুকু চাওয়া পাওয়া এক মধ্যবিত্ত শ্রেণী, এক নিম্ন শ্রেণীর মানুষের এই চাওয়া পাওয়ার দিকটাই কিন্তু এখানে কিন্তু উঠে এসেছিল মধ্যযুগ পর্বের ঠিক শেষ লগ্নে, অর্থাৎ এই 1760 এই পর্যন্তই কিন্তু ছিল অন্নদামঙ্গল কাব্যের শেষ থেকেই আমরা কিন্তু পাচ্ছি মধ্যযুগ কাব্যের মধ্যযুগ পর্বের শেষ, ঠিক 1761 থেকে কিন্তু আমরা পাচ্ছি, সেই সময় থেকে আমরা পাচ্ছি ঠিক আধুনিক যুগে একটা যুগ সন্ধিক্ষণের সময়। এই যুগ সন্ধিক্ষণের সময় পর আমরা পাচ্ছি মডার্ন পিরিয়ড, অর্থাৎ আধুনিক যুগ, অর্থাৎ এইটা আমরা পাচ্ছি 1800-তে, যেখানে আমরা পাচ্ছি ফোর্ট উইলিয়াম কলেজ 1800 এবং শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, এটা পেয়েছিলাম 1801-এ। তাহলে এই সময় আমরা কি হচ্ছে দেখছি, ইংরেজরা তারা নিজেদের স্বার্থের জন্য দুটি মিশন তৈরি করলেন, মানে দুটো কলেজ তৈরি করলেন, একটা ফোর্ট উইলিয়াম কলেজ আর একটা শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, দুটো তৈরি করলেন। ভালো, তো দেখা গেল যে বেশি দিন চলেনি, 1816 1815 এরকম পর্যন্ত চলেছিল দুটো কলেজ, বেশি দিন চলেনি। কিন্তু এই সময় দেখছি খ্রিস্টান মিশনারি সংস্কৃত এডুকেটেড বেঙ্গলি স্কলার্স ইনিশিয়েটেড মডার্নিজম থ্রু প্রোস। তাহলে খ্রিস্টান মিশনারিদের তাদের প্রিন্টেড ফার্স্ট বেঙ্গলি বুকস আমরা এখানে পাচ্ছি, ইনক্লুডিং ডোম অ্যান্টোনিয়াস, যেখানে আমরা পাচ্ছি ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, আর কি পাচ্ছি স্কলার্স অ্যাট ফোর্ট উইলিয়াম কলেজ
ফার্দার ডেভেলপড প্রোজ রাইটিং বাই ক্রিয়েটিং টেক্সট বুকস। তাহলে দুটো আমরা এখানে পাচ্ছি। এবার এইখানে আমরা একটা আমি বলে দিলাম যে ফোর্ট উইলিয়াম কলেজ, দেখো আর একটা বললাম শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, দুটো কলেজের প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে এই দুটো কলেজ তখন কিন্তু বেশ কাদের জন্য, ইংরেজরাও সেখানে কিন্তু তারা নিজেরাও কিন্তু সেখানে পড়াশোনা করতো। সেখানে কারা পড়াতো, আমাদের বাঙালি অধ্যাপকরা। তারা কারা ছিলেন, বলা যেতে পারে যে একজন ছিল তোমার রামরাম বসু, এনার নাম ভীষণ উল্লেখযোগ্য, মদন মোহন তর্কালঙ্কার, এরা কিন্তু অনেকেই কিন্তু এই সময় কিন্তু এই কলেজে কিন্তু পড়াতেন। এরপরে আমরা পাচ্ছি ঠিক তারপরে পরে বাংলা একটা উন্নত হচ্ছে, ফোর্ট উইলিয়াম কলেজ একটা রেনেসাঁ নবজাগরণের যুগ, আমরা এই সময়টাকে বলতে পারি মডার্ন পিরিয়ড। অর্থাৎ সেই নবজাগরণের যুগের প্রতীক কে হলেন, রামমোহন রয়। রাজা রামমোহন রয় contributed to Bengali religious and educational books, তাহলে দেখো রাজা রামমোহন রায়, আমরা রাজা রামমোহন রায়ের সময়টা কখন ধরতে পারি, 1772 থেকে 1833। তাহলে 1772 থেকে 1833 মানে 1833, এই সময় পর্বে আমরা পাচ্ছি কাকে, রাজা রামমোহন রায়কে। তো 1772 থেকে 1833 এই সময় পর্বে অর্থাৎ অষ্টাদশ শতক এবং ঊনবিংশ শতক, তাহলে অষ্টাদশ শতকের শেষের দিকে এবং ঊনবিংশ শতকের 3 দশকেই তিনি কিন্তু মারা যাচ্ছেন। তাহলে আমরা মোটামুটি সেই সময় রাজা রামমোহন রায় তাকে আমরা প্রতিকৃত বলতে পারি, নবজাগরণের প্রতিকৃত বলতে পারি। তিনি আমরা জানি যে তিনি সতীদাহ প্রথা রোধ করেছিলেন এবং এই রাজা রামমোহন রায় বেশ কিছু গ্রন্থও লিখেছিলেন। তার মধ্যে একটা হলো বেদান্ত গ্রন্থ, যেটা 1815-তে প্রকাশিত হয়েছিল। আরেকটা কী ছিল, বেদান্ত সার, যেটা 1815-তে কিন্তু প্রকাশিত হয়েছিল। তাহলে দুটো গ্রন্থ আমরা কিন্তু পাচ্ছি, আরও ঈশোপনিষদ আমরা পেয়েছিলাম, এরকম বেশ কিছু গ্রন্থ কিন্তু তিনি লিখেছিলেন। হ্যাঁ, তাহলে ব্রহ্ম সমাজের সঙ্গে তিনি কিন্তু যুক্তও ছিলেন। দ্য রাইসিস অফ জার্নালস অ্যান্ড নিউজ পেপার পাবলিশড বাই মিশনারিজ অ্যান্ড ব্রহ্ম সমাজ, আমি বললাম ব্রহ্ম সমাজ ছিল, এবং প্রমোটেড এ কালচার অফ রাইটিং টু কমিউনিকেট নিউ আইডিয়াস। কী করে বাংলা সংস্কৃতিকে উচ্চ স্থানে বা শিখরে নিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু রাজা রামমোহন রায় কিন্তু বুঝতে পারলেন এবং সেটা করার একটা কিন্তু চেষ্টা করে গেলেন। এরপরে আমরা পাচ্ছি রাজা রামমোহন রায়ের পরেই আমরা কিন্তু পাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আমরা তাকেও কিন্তু, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা কোন সময় পাচ্ছি, 1820-তে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল 1820 এবং 1891। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কত, 1820 এবং মৃত্যু 1891। তাহলে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ এর পরেই আমরা কিন্তু পাচ্ছি। তাহলে 1833-এ রাজা রামমোহন রায়ের মৃত্যু হচ্ছে, তার আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা আরও একজন মহামানবকে কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে তার সময়টা কত, 1820 থেকে 1891 এই সময় পড়বে। ঠিক তারপরেই আমরা কিন্তু পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু আমরা কিন্তু পাচ্ছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এর পরেই কিন্তু আমরা পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাইকেল মধুসূদন দত্তকে। তবে মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আগেই ছিলেন, কারণ মাইকেল মধুসূদন দত্তের জন্ম ছিল 1824 ছিল মাইকেল মধুসূদনের জন্ম এবং মৃত্যু ছিল 1873। এটা কিন্তু মাথায় রাখো যে মৃত্যু ছিল 1873, অর্থাৎ 1824 এবং 1873। তাহলে এই সময় পর্বটা আমরা কাকে পাচ্ছি, মাইকেল মধুসূদন দত্তকে। ঠিক তারপরেই কিন্তু আমরা পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা যখন পাচ্ছি, তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত ছিল, 1838। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838-এ কিন্তু জন্ম ছিল। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে, 1838-এ এবং মৃত্যু ছিল 1894 মানে 1894। ঠিক আছে, তাহলে 1838 এবং 1894। এবার দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা অনেক গ্রন্থ তার, অভিজ্ঞান শকুন্তলম যেটা কালিদাসের
অভিজ্ঞান জ্ঞানম শকুন্তলম থেকে অভিজ্ঞান শকুন্তলা লিখেছিল। হ্যাঁ, তাছাড়াও তার বর্ণ পরিচয় আমরা পাচ্ছি। হ্যাঁ, মানে বিভিন্ন তার অনেক গ্রন্থ, অনুবাদ গ্রন্থ আমরা কিন্তু পেয়েছি। এবং পাশাপাশি এটাও জেনে রাখো, কালিদাস কিন্তু ছিল একদম সর্বপ্রথম, মানে ওই চতুর্থ শতক থেকে ষষ্ঠ শতকে এই মধ্যবর্তী সময়। কিন্তু তার লেখাও কিন্তু, কালিদাসের লেখাও কিন্তু এটাও বাংলা সাহিত্যের উপর বিরাট প্রভাব কিন্তু পড়েছিল। ঠিক আছে, তো আমরা সেখানে কিন্তু পেলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরপরে আমরা 1824 পেলাম কাকে? মাইকেল মধুসূদন দত্ত, যার তিলোত্তমা সম্ভব কাব্য 1860 প্রকাশিত হয়েছিল, ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি পোয়েম অফ ব্ল্যাঙ্ক ভার্স। আচ্ছা, তিনি সনেট রচনা করেছিলেন, চতুর্দশপদী কবিতাবলী তিনি লিখেছিলেন পেত্রাকীয় রীতিতে, ইতালিয়ান কবি পেত্রাকের রীতিতে। এর আগেও সনেট লিখেছিলেন কে? শেক্সপিয়ারও সনেট লিখেছিলেন। কিন্তু মাইকেল মধুসূদন যে চতুর্দশপদী কবিতা বলি এবং যে সনেট লিখলেন, সেটা কিন্তু পেত্রাকে, ইতালিয়ান কবি পেত্রাকের রীতিতেই তিনি কিন্তু লিখলেন। তাহলে এটা আমরা কিন্তু বুঝতে পারলাম যে পেত্রাকের রীতিতে তিনি লিখলেন। তাহলে মাইকেল মধুসূদন দত্ত, যিনি প্রথম জীবনে তিনি ইংরেজি সাহিত্য লেখার জন্য গেলেন, পরবর্তীতে তিনি কি করলেন? পরবর্তীতে তিনি কিন্তু বাংলা সাহিত্যের প্রতি তিনি কিন্তু অনেকখানি তার মানে নির্ভর করতে শুরু করলেন এবং বাংলা সাহিত্যে তিনি বেশ কিছু অবদান রেখেছিলেন। তার মধ্যে অন্যতম বলা যায় মেঘনাদ বধ কাব্য, যেটা যে আমরা সচরাচর যে রামায়ণের ভাবনা থেকেই নেওয়া হয়, কিন্তু সচরাচর যেখানে আমরা দেখতে পাচ্ছি রামায়ণকেই আমাদের সমস্ত কিছু, রামায়ণের রামচন্দ্র যেখানে সমস্ত কিছু, সেখান থেকে সরে এসে তিনি ইন্দ্রজিৎকে কিন্তু সৃষ্ট করেছিলেন। মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিতের কথা বলা হয়েছিল, ইন্দ্রকে জয় করেছিল, সেই ইন্দ্রজিতের কথা বলা হয়েছিল। মেঘনাদ বধ কাব্য কিন্তু ছিল মাইকেল মধুসূদন দত্তের লেখা, এটাও কিন্তু একটু মাথায় রেখো। তাহলে মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তম সম্ভব ছিল, তারপর কৃষ্ণকুমারী নাটকে ছিল, বিভিন্ন নাটকও তিনি লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আধুনিক যুগে আমরা আবারও পাচ্ছি এরপর বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি, তাকে আমরা পাচ্ছি কিন্তু 1838 থেকে 1894। তার লেখা প্রথম রাজমোহন সাহিব ইংলিশে লেখা ছিল। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটা জিনিস জেনে রাখাটা তোমাদের দরকার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয় এবং তিনি উপন্যাস লিখেছিলেন প্রথম, এটাই আমরা জানি। কিন্তু না, তিনি সাহিত্যের প্রথম শুরু করেছিলেন কবিতা দিয়ে। তাহলে সাহিত্যের প্রথম শুরু করেছিলেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিতা দিয়ে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবং পরবর্তীতে তিনি উপন্যাস এলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম উপন্যাস ইংরেজিতে লিখেছিলেন, যার নাম ছিল রাজমোহন সাহিব, এবং পরবর্তীতে তার প্রথম বাংলা যে উপন্যাস ছিল সেটা ছিল দুর্গেশ নন্দিনী। এছাড়াও আমরা জানি যে তার বেশ কিছু উপন্যাস উল্লেখযোগ্য, তার মধ্যে আনন্দমঠ বিশেষ উল্লেখযোগ্য, বিষবৃক্ষ ছিল উল্লেখযোগ্য একটি উপন্যাস। রাজসিংহ মানিকলালে আমরা রাজসিংহ উপন্যাসটাও পাচ্ছি। আচ্ছা, চন্দ্রশেখর উপন্যাসটাও পাচ্ছি। আমরা বেশ কিছু উপন্যাস কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাচ্ছি, এগুলো উল্লেখযোগ্য একটি উপন্যাস। এবং দেবী চৌধুরী রানীও আছে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস। এইবার এইখানে দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া ইন ইজ নোভেল আনন্দমঠ, অর্থাৎ জাতীয় সঙ্গীত হিসাবে কিন্তু আমরা আনন্দমঠের তার বন্দে মাতরম গানটা কিন্তু আমরা উল্লেখযোগ্য রাখি। তাহলে জাতীয় সঙ্গীত হিসাবে আমরা কিন্তু তার আনন্দমঠ উপন্যাসে যে বন্দে মাতরম গানটি আছে সেটাকে কিন্তু আমরা নিয়েছি। তাহলে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে আমরা পাচ্ছি। এবার এরপরে আমরা দেখো রসুন্দরী দেবী অধর আমার জীবন 1876, দ্য ফার্স্ট ফুল ফ্লেজড অটোবায়োগ্রাফি ইন মডার্ন বেঙ্গলি লিটারেচার। তাহলে রসুন্দরী দেবী তিনি ছিলেন ফার্স্ট মডার্ন বেঙ্গলি লিটারেচারে ফার্স্ট তিনি অটোবায়োগ্রাফি, যেটা আত্মজীবনী তিনি লিখেছিলেন 1876-এ। এরপর আমরা পাচ্ছি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির ফার্স্ট নোবেল, আমি বলে দিয়েছি, দুর্গেশ নন্দিনী, এবং নিউ বেঞ্চমার্ক ইন বেঙ্গলি লিটারেচার। এটা হচ্ছে সম্পূর্ণতা এনেছিল। তার আগেও লেখা হচ্ছিল, যেমন মদনমোহন তর্কালঙ্কার লিখেছিলেন, রামরাম বসু লিখেছিলেন, কিন্তু সম্পূর্ণতা এনেছিল। যত আমরা যদি বাংলায়ও বলি যে জ্যোতিচিহ্নের ব্যবহার, তিনি গৌড়ীয় ব্যাকরণের প্রথম গৌড়ীয় বাংলা ব্যাকরণ যেটা ছিল সেটা এনেছিল কে? প্রথম রাজা রামমোহন রায়। কিন্তু তারপরে সম্পূর্ণতা, এটা কিন্তু সম্পূর্ণ ছিল না গৌড়ীয় বাংলা ব্যাকরণ, মানে সম্পূর্ণতা আসেনি, কিছু কিছু জায়গায় অস্পষ্ট জায়গা ছিল, মানে যেগুলো আমরা বুঝতে পারছিলাম না। কিন্তু সম্পূর্ণতা এনেছিল কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সরি। এরপরে আমরা কিন্তু দেখতে পাবো, ঠিক দেখো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পর আমরা কিন্তু এই সম্পূর্ণতা পাচ্ছি, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে আমরা কিন্তু সম্পূর্ণ পাচ্ছি, অর্থাৎ তার যে নোভেল বা উপন্যাস সেখান থেকে আমরা কিন্তু সম্পূর্ণতা আসছে বাংলা সাহিত্যে, তাই জন্য তাকে বলা হয় সাহিত্য সম্রাট। এরপরে
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পর আমরা পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার আগেও আমরা আরও কিছু কবি পেয়েছি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলা যেতে পারে উল্লেখযোগ্য। যেমন বিহারীলাল চক্রবর্তীকেও আমরা পেয়েছি, তিনি গুরু হিসেবে মানতেন রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এবার ঠাকুর পরিবারের একটা বিরাট অংশ জুড়ে তো চিত্র থেকে শুরু করে বলা যেতে পারে জ্যোতিষশাস্ত্র থেকে শুরু করে সমস্ত বিষয়ে, হ্যাঁ মানে গান থেকে শুরু করে, চিত্র থেকে শুরু করে, ভাস্কর্য থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু টেগোর পরিবার একটা বেশ শিখরে তখন অবস্থান করছে। তো ঠাকুর পরিবারে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন তার ঠাকুরদাদা এবং দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার বাবা। রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার ফার্স্ট নোবেল লরেট ইন লিটারেচার। তাহলে এই লিটারেচার পার্টে আমরা কিন্তু আরেকটা পার্ট এখানে উল্লেখযোগ্য, যেটা প্রথম তিনি কিন্তু এশিয়ার মধ্যে তিনি ফার্স্ট নোবেল পেয়েছিলেন সাহিত্যে। এটা কিন্তু মাথায় রেখো, কত সালে? 1913-তে। কিসের জন্য? তার গীতাঞ্জলি কাব্যে নৈবেদ্য কবিতাটি উল্লেখযোগ্য সেই জন্য। আচ্ছা, টেগর রোট বোথ ইন্ডিয়াস ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন অ্যান্ড বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে দুটো গান দুই দেশে, একটা ভারতবর্ষে যেটা আছে জাতীয়, যেটা এখানে দেখো যে রোট বোথ ইন্ডিয়া ন্যাশনাল অ্যান্থেম যেটা আছে, একটা ন্যাশনাল অ্যান্থেম হিসেবে একটা ছিল জনগণ মন অ্যান্ড বাংলাদেশ যেটা ছিল আমার সোনার বাংলা। দুটো দুই দেশেই কিন্তু জাতীয় সঙ্গীত হিসেবে কিন্তু উল্লেখযোগ্য। আচ্ছা, ইজ শর্ট স্টোরিজ লাইক দ্য হোমকামিং আর সেলিব্রেটেড ফর দ্য এক্সপ্লোরেশন অফ হিউম্যান ইমোশনস অ্যান্ড সোশ্যাল ইস্যুস। এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তো শেষ করা যায় না, বা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলার কোনো জায়গা রাখে না। রবীন্দ্রনাথ একটা হিউজ মাপের, মানে বলা যেতে পারে রবীন্দ্রনাথ কি নেই রবীন্দ্রনাথের মধ্যে, কোন ধারাবাহিকতা তিনি লেখেননি। ছোট গল্প, উপন্যাস, কাব্য কবিতা, প্রবন্ধ, চিঠিপত্র থেকে শুরু করে নাটক, মানে কোন ধারায় তিনি লেখেননি। এটা বিরাট ভাবনা, প্রবন্ধ, মানে এবার গান, হ্যাঁ মানে এত প্রায় 2200 সামথিং মতো গান, প্রায় 2232টা মতো গান তিনি লিখেছিলেন। যদি নজরুল তার চেয়ে বেশি লিখেছিলেন। তাহলে এই সময় বলা যেতে পারে যে মানে একটা বিরাট জায়গা রবীন্দ্রনাথ আমাদের মধ্যে নিয়েছিল। তার উপন্যাস শ্রেষ্ঠ বলা যেতে পারে, মানে উপন্যাসের দিক দিয়েও তিনি শ্রেষ্ঠ বলা যেতে, তার চতুরঙ্গ বলো, মালঞ্চ বলো, তারপর তার শেষের কবিতা বলো, মানে উপন্যাসগুলো একটা অনবদ্য জায়গায়, গোড়া বলো, ঘরে বাইরে বলো, হ্যাঁ মানে এই উপন্যাসগুলো একটা অনবদ্য, এবং তার যে ভাবনা, সমাজ ভাবনা সেখানে কিন্তু বারবার কিন্তু উঠে এসছে। সমাজের প্রতি তার যে একটা দায়বদ্ধতা, তা আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডেও আমরা কিন্তু সেটা কিন্তু পেয়েছি। অর্থাৎ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে সেখানে তার নাইট উপাধি ত্যাগ, তারপর বঙ্গভঙ্গ 1905-এ সেখানে রাখি বন্ধন, সেটাও কিন্তু আমরা কিন্তু পেয়েছি। তার স্বদেশী আনার যে পরিচয়, সেই পরিচয় কিন্তু আমরা দেখেছিলাম। বলেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনে মিলে কিন্তু একটা স্বদেশী আনার দোকানও খুলেছিল, সেটাও আমরা কিন্তু জানতে পারি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে একটা বিরাট বড় জায়গা বা স্তম্ভ বলা যেতে পারে। ঠিক সংস্কৃত সাহিত্যে যেমন কালিদাস স্তম্ভ, ইংরেজি সাহিত্যে যেমন শেক্সপিয়ার একটা স্তম্ভ, ঠিক বাংলা সাহিত্যে কিন্তু আমরা কিন্তু ধরে নেব রবীন্দ্রনাথ ঠাকুর একটা স্তম্ভ। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যকে অনেকটা দূরে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পেরেছে, এবং পরবর্তী সাহিত্যিকদের কাছে একটা অনুপ্রেরণা বলা যেতে পারে। তাহলে পরবর্তী সাহিত্যিক যারা ছিলেন তাদের কাছে কিন্তু অনুপ্রেরণা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তার যে সাহিত্য সেটা এক অনবদ্য ধারায় কিন্তু আছে। এরপরে দেখো নজরুল আমাদের ছিল আধুনিক সাহিত্যের মধ্যে, কাজী নজরুল ইসলাম, তাকে বিদ্রোহী কবি হিসেবে ধরা হয়। এবং ঠিক তারপরে আমরা পাচ্ছি আর বলা যেতে পারে যে শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, একদম আধুনিক যুগে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এনাদেরকেও কিন্তু আমরা আধুনিক সাহিত্যের মধ্যে কিন্তু পাচ্ছি। এবং ত্রয়ী বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাদের লেখা এক অনবদ্য বাংলা সাহিত্যকে রেখেছে। এবং আমরা যদি আরেকটু যাই সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, তাদের লেখাও কিন্তু অনবদ্য। তারপরেও আমরা সত্যজিৎ রায় আছে, সেগুলো আমরা আধুনিক সাহিত্যের মধ্যে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আছে। হ্যাঁ, তাহলে এই লেখাগুলো কিন্তু আমরা সব আধুনিক যুগে এই সমস্ত সাহিত্যিকদের লেখা কিন্তু আমরা কিন্তু পাচ্ছি। এরপর আমরা জানবো আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল। এখানে দেখো এই জায়গাটা আমরা একটু বলি, আমাদের অ্যাপটি প্লাস থেকে বেশ কিছু সিরিজ পরপর প্রকাশিত হচ্ছে। তোমরা চাইলে
কলেজ স্ট্রিট থেকেও নিতে পারো, এবং চাইলে আমাদের এখান থেকেও কিন্তু সল্টলেক ক্যাম্পাস থেকেও কিন্তু তোমরা নিতে পারো, সেটাও দেখতে পারো। এবার একটু বলে দিই, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল। বেঙ্গল আর্কিটেকচার হেরিটেজ স্প্যান্স ক্রস বাংলাদেশ অ্যান্ড দ্য ইন্ডিয়ান স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসামস, ওয়ারাক ভ্যালি অ্যান্ড পার্টস অফ বিহার অ্যান্ড ঝাড়খণ্ড। তাহলে এই যে আর্কিটেকচারাল হেরিটেজ, বাংলার যে স্থাপত্য ঐতিহ্য, এই বাংলার স্থাপত্য ঐতিহ্য কিন্তু একটা বিরাট জায়গায় কিন্তু রেখেছিল, সেটা কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই স্থাপত্য বা যে কালচারাল যে দিকটা, সেখানেও কিন্তু আমরা ঠিক সাহিত্যের মতো তিনটে ভাগে কিন্তু ভাগ করতে পারি, একটা প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, আর একটা আধুনিক যুগে। তো দেখো 1204 থেকে আমরা কিন্তু এই সময় পর্ব থেকে ধরছি অ্যানসিয়েন্ট বেঙ্গলি আর্কিটেকচার। ফার্স্ট মিলেনিয়াম বিসি, যেটা 1204 সি, সেটা আছে দিস এরিয়াস অফ বেঙ্গল কানেক্টেড টু ভাস্ট নেটওয়ার্ক অফ আরবান অ্যান্ড ট্রেডিং হাবস এক্সটেন্ডিং টু অ্যানসিয়েন্ট পার্সিয়া। আচ্ছা, এই জায়গায় আমি একটু বলে দিই, আর্কিওলজিক্যাল সাইটস লাইক মহাস্থানগড়, পাহাড়পুর, ওয়ারিপ, বত্রেশ্বর রুইন্স অ্যান্ড চন্দ্রকেতুগড় অ্যান্ড Mayanamati stands a testament to a highly organized urban civilization. এবার দেখো, এই যে আমরা পাচ্ছি বাংলায় মহাস্থানগড়, যেটা অ্যাকচুয়ালি ছিল কোথায়, যেটা পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। এই পুণ্ড্রনগর নামে যেটা পরিচিত ছিল সেটা কিন্তু মহাস্থানগড়, যেটা বাংলার রাজধানীও ছিল একটা সময় এই পুণ্ড্রনগর। এখানে একটু বলে দেওয়া প্রয়োজন যে এই পুণ্ড্রনগর বা মহাস্থানগড় ছিল মৌর্য, পাল এবং সেনদেরও কিন্তু রাজধানী পুণ্ড্রনগর বা মহাস্থানগড়। এইখানে মহাস্থানগড় অ্যাকচুয়ালি অবস্থিত বগুড়া জেলায়, যেটা বর্তমান বাংলাদেশ। তখন তো বাংলাদেশ ভাগ হয়নি। বগুড়া জেলায় শিবগঞ্জ বলে একটি জায়গা ছিল, সেখানে ওই শিবগঞ্জ উপজেলা, বোধহয় শিবগঞ্জ উপজেলা, সেখানে করতোয়া বলে একটি নদী ছিল, তার পার্শ্ববর্তীতেই বা পশ্চিম তীরেই এর ধ্বংসাবশেষ কিন্তু পাওয়া গেছে। কার? এই মহাস্থানগড়ে। এরপর এই মহাস্থানগড় এমন একটি জায়গা যেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে চীনা পরিব্রাজক হিউয়েন সাং, তিনিও কিন্তু এখানে কিন্তু এসেছিলেন। সময়টা বলা যেতে পারে ওই 639 থেকে 645 এই সময় তিনি কিন্তু চীনা পরিব্রাজক কোথায় এসেছিলেন? এই মহাস্থানগড়ে এখানে কিন্তু এসেছিলেন। এবং এই গড় ছিল একটা সময় লক্ষণ সেনের সময়ও কিন্তু এই গড় ছিল। তাহলে লক্ষণ সেনের সময় মানে আমরা কোন সময়টাকে ধরতে পারি? অ্যাকচুয়ালি লক্ষণ সেনের সময় মানে কিন্তু আমরা কিন্তু 1082 থেকে 1082 থেকে 1125 এই সময় পর্বটাকে আমরা ধরতে পারি। তাহলে সেই সময় কিন্তু আমরা কিন্তু পাচ্ছি এই মহাস্থানগড়ের কথা। এরপর পাহাড়পুর আছে, ওয়ারি বত্রেশ্বর আছে, রুইন্স, চন্দ্রকেতুগড় আছে। চন্দ্রকেতুগড় এটা আমাদের পশ্চিমবাংলায়, এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, হ্যাঁ, উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় অবস্থিত ছিল এই চন্দ্রকেতুগড়, অর্থাৎ বেড়াচাপা দেগঙ্গা থানায় অবস্থিত এটা ছিল। এইবার প্রশ্ন হলো, এই চন্দ্রকেতুগড় এটা অ্যাকচুয়ালি যে সভ্যতার আবিষ্কার করেন তার প্রাণপুরুষ ছিল দিলীপ কুমার মৈত্র। তিনি কিন্তু এই সভ্যতা আবিষ্কার করেছিলেন এবং এই সভ্যতার বলা যায় আবিষ্কর্তা প্রাণপুরুষ হিসেবে কিন্তু ধরে নেওয়া যায়। তাহলে কাকে আমরা ধরবো? দিলীপ কুমার মৈত্রকে, এই সভ্যতা যে আবিষ্কার করেছিলেন কোনটা, এই চন্দ্রকেতুগড়, সেটাকে কিন্তু আমরা কিন্তু পাচ্ছি। এইখানে আমরা বিভিন্ন ওই চন্দ্রকেতুগড়ের মধ্যে সেই সময় আমরা যা যা পেয়েছিলাম আর্কিটেকচারাল, যে বাংলায় একটা বড় দিক এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি। কোথায়? চন্দ্রকেতুগড়ের এখান থেকে কি ছিল? মৃৎশিল্প ছিল, এখান থেকে আমরা পেয়েছিলাম। পাশাপাশি আমরা পুতুল খেলা, মুদ্রা বা প্রাণীর প্রতীক বা দেবদেবীর মূর্তি এই সময় কিন্তু আমরা পাচ্ছি নমুনা হিসাবে। চন্দ্রকেতুগড়ে বিভিন্ন যে মূর্তি বা তাদের যে বিশেষ যে স্থাপত্য যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এই সময় পাচ্ছি। বাংলা স্থাপত্য ভাস্কর্যের দিক থেকে অনেকখানি এগিয়ে। তো আমরা যে সময়টা পাচ্ছি সেটা ধরে নাও 7ম শতক, 8ম শতকের দিকে এই সময় কিন্তু আমরা পাচ্ছি চন্দ্রকেতুগড়, মহাস্থানগড়, পাহাড়পুর, এইসব জায়গাগুলো আমরা পাচ্ছি। এরপর ময়নামতি স্ট্যান্ড টেস্টামেন্টস টু এ হাইলি অর্গানাইজড আরবান সিভিলাইজেশন।
গ্রামীণ সভ্যতা আমরা এর আগেও পেয়েছিলাম, একদম যদি পাই তাহলে ওই মহেঞ্জোদারো সভ্যতা, হরপ্পা সভ্যতা আমরা সারা ভারতে তখন পেয়েছি, কিন্তু বাংলায় কিন্তু আমরা এগুলো পাচ্ছি। এরপরে আমাদের যে শিল্পগুলো বাংলায় যে সমস্ত শিল্পগুলো সাধারণ মানুষের দ্বারা তৈরি, যে শিল্পগুলো যে সাধারণভাবে তৈরি হয়েছিল, তার মধ্যে একটা টেরাকোটা ও হলমার্ক। এই টেরাকোটা শিল্প কী ছিল? ল্যাকিং ন্যাচারাল স্টোন রিজার্ভস, বেঙ্গলি বিল্ডার্স ingeniously utilized terracotta craft from the region, abundant clay as a primary construction material, bricks and terracotta plaques become distinctive features of Bengali architecture. এখানটা একটু বলে দেই যে টেরাকোটা শিল্প অ্যাকচুয়ালি স্থাপত্য কি, আর্কিটেকচার কি, দুটো ভাগে, একটা স্থাপত্য একটা ভাস্কর্য। স্থাপত্য শিল্পটা কি? যেখানে বিভিন্ন ইট কাঠ বালি দিয়ে কোনো কিছু বড় বড় তৈরি হচ্ছে, মানে ইট বালি এসব দিয়ে বড় বড় পাথর দিয়ে তৈরি হচ্ছে, যেগুলো যেমন ধরো কোনো মসজিদ, কোনো ধরো তোমার বলা যেতে পারে যে ওই মানে বড় বড় যে সমস্ত আর্কিটেকচারগুলো তৈরি হচ্ছে, ধরো মসজিদকে আমরা একটা ধরতে পারি, আমরা ধরতে পারি বিভিন্ন মন্দির, বা মন্দিরও তো আমরা সেটা আবার ভাস্কর্যের মধ্যে আমরা ফেলবো। তার কারণ হলো এটা ভাস্কর্যের মধ্যে পড়ছে, কারণ সেখানে খোদাই করা হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি স্থাপত্য শিল্প। যেখানে অনেক পুরনো যেগুলো তৈরি করা হচ্ছে, ধরো কোনো বড় বড় শিল্প, বাড়ি ঘর থেকে শুরু করে সমস্ত কিছু স্থাপত্যের মধ্যেই কিন্তু পড়ছে। এবার টেরাকোটা হলমার্ক এই সময় কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু যে ওই বাংলার যে শিল্পগুলো, পোড়া মাটি থেকে শুরু করে পোড়া ইট, পোড়া শিল্প, মানে ধরো সেখানে বিভিন্ন ওই ছবি, সেগুলো কিভাবে মাটি পুড়িয়ে তৈরি করছে, সেগুলো কিন্তু থাকছে এই টেরাকোটা শিল্পের মধ্যে। পালা এম্পায়ার্স ইনফ্লুয়েন্স, মানে পাল যুগে যেগুলো 750 থেকে 1120, দ্য পালা এম্পায়ার মার্কড দ্য জেনিথ এনসিয়েন্ট বেঙ্গলি আর্কিটেকচার অ্যাজ দ্য লাস্ট বুদ্ধিস্ট ইম্পেরিয়াল power in the Indian subcontinent. They heavily patronized Buddhist monasteries, bihars, temples and stupas. এই জায়গাটা একটুখানি বলাটা প্রয়োজন যে পাল সময় আমরা বৌদ্ধদের আগমন পেয়েছিলাম, পাল সময়, এবং পাল এম্পায়ার মার্কড জেনিথ এনসিয়েন্ট বেঙ্গলি আর্কিটেকচার অ্যাজ দ্য লাস্ট বুদ্ধিস্ট ইম্পেরিয়াল পাওয়ার ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। দে হেভিলি প্যাট্রোনাইজড বুদ্ধিস্ট এবং মনস্টার, অর্থাৎ এই সময় বিহারে থেকে শুরু করে বাংলা বিহার তখনও তো ভাগ হয়নি, সেই সময় আমরা টেম্পেলস, স্তূপস প্রচুর কিছু পাচ্ছি। আমরা নদিয়ায় পেয়েছি, আমরা মুর্শিদাবাদে বিভিন্ন পেয়েছি, আমরা ওখানে নালন্দা পেয়েছি পাল যুগে, ওখানে কোথায় আমরা বিহারে পেয়েছি, এরকম প্রচুর স্তূপ, বৌদ্ধ মূর্তি পেয়েছি, এরকম আমরা কিন্তু প্রচুর কিছু এই সময় কিন্তু পেয়েছি পাল এম্পায়ারের সময়। আচ্ছা, এরপর সোমাপুরা মহাবিহারা, দ্য গ্র্যান্ড ভিহারা অফ সোমাপুরা, প্রেজেন্ট ডে বাংলাদেশ। এখন যেটা সোমাপুরটা আছে এটা অবস্থিত হচ্ছে বাংলাদেশে, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কিন্তু ঘোষণা করেছে। ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবে এটাকে বলে দিয়েছে যে এটা হেরিটেজ সাইট, আর রিমেইনস দ্য মোস্ট সেলিব্রেটেড মনুমেন্ট ফ্রম দিস এরা। তাহলে এই সময় কিন্তু আমরা এখানে যে ওই সোমাপুরে, ওখানে কিন্তু মহাবিহারে যেখানে আমরা পাচ্ছি, সেখানে বৌদ্ধদের কোথাও উঠে আসছে, এবং এটা যেহেতু ঘোষণা করছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে, বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে কিন্তু এটাকে ঘোষণা করেছে। এখানেও কিন্তু আমরা মনুমেন্ট থেকে শুরু করে বিভিন্ন কিছু, এখানেও কিন্তু আমরা স্থাপত্যের কাজ কিন্তু পাচ্ছি। এইবার এটা ছিল কি অ্যানশিয়েন্ট বেঙ্গলি আর্কিটেকচার। এরপর আমরা মধ্যযুগে যে সমস্ত আর্কিটেকচারগুলো পাচ্ছি সেটা 1204 থেকে 1757। তাহলে আমরা ওখানে পাচ্ছিলাম 1200 কিংবা 1251 থেকে আমরা ধরেছিলাম, 1251 থেকে আমরা পেয়েছি, আমরা 1200টা ধরছি না, আমরা 1251 থেকে আমরা 1760 পর্যন্ত, অর্থাৎ ভারতচন্দ্রের মৃত্যু পর্যন্ত আমরা মধ্যযুগকে ধরছি, এবং 1761 পর থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা আধুনিক যুগকে ধরেছি। তাহলে মিডিভেল আর্লি মডার্ন বেঙ্গলি আর্কিটেকচারে কী ছিল? These periods saw the continuity of Hindu and Jain architecture traditions, যেটা ছিল যে হিন্দু এবং জৈন আর্কিটেকচারাল ট্র্যাডিশন অ্যালংসাইড দ্য এমার্জেন্স অফ ইন্দো ইসলামিক স্টাইলস ফলোয়িং দ্য মুসলিম কনকোয়েস্ট ইন 1204, 1204। এই সময় পর্বে আমরা কিন্তু হিন্দু এবং জৈনদের বিভিন্ন আর্কিটেকচার কিন্তু পাচ্ছি। কি সেগুলো একটু আসি, দেখো যে আর্লি টেম্পেলস হিন্দু আর জৈন টেম্পল আর্কিটেকচার কী কী আছে, যে বিল্ড ডিউরিং দ্য গুপ্ত, শশাঙ্ক, পাল
এই সময় আমরা পাচ্ছি যে যুগগুলো, গুপ্ত যুগে পাচ্ছি চন্দ্রগুপ্ত, হ্যাঁ, মৌর্য বংশের, সেখানে আমরা পাচ্ছি গুপ্ত যুগে সমুদ্রগুপ্তও পাচ্ছি, শশাঙ্ককে পাচ্ছি বাংলায় গৌড়ে, হ্যাঁ, তারপর আমরা পাল রাজ্য পাচ্ছি, গোপালকে পাচ্ছি, ধর্মপালকে পাচ্ছি, ধর্মপাল এখানে শ্রেষ্ঠ বলা যেতে পারে, সেন পাচ্ছি, লক্ষণ সেন, বল্লাল সেনকে আমরা সেন বংশ পাচ্ছি। এই ডাইনেস্টি 5th century onwards many of those early temples are now in ruins. The Sena dynasty of মানে সেন ডাইনেস্টি, যেটা ঢাকেশ্বরী টেম্পল ইন ঢাকা, এই ঢাকেশ্বরী টেম্পলটা এখন কোথায় আছে? ঢাকায় আছে। এই সময় আমরা আরও অনেক কিছু পেয়েছিলাম, আরও অনেক আর্কিটেকচার আমরা কিন্তু পেয়েছি যেগুলো বাংলার গর্ব এখন বলা যেতে পারে। থ্রু সিগনিফিকেন্টলি রিভিউড স্ট্যান্ডস অ্যাজ এ নোটেবল এক্সাম্পল অ্যান্ড ইজ নাও বাংলাদেশ ন্যাশনাল টেম্পল। হ্যাঁ, তাহলে এই টেম্পলটা কিন্তু এখন বাংলাদেশে, এবং এটা হচ্ছে ন্যাশনাল টেম্পল হিসেবে, জাতীয় টেম্পল হিসেবে আছে ঢাকেশ্বরী টেম্পল ইন ঢাকা, সেটাও কিন্তু ওখানে কিন্তু আমরা পাচ্ছি। এবার দেউলিয়া স্টাইল, যেটা ইউনিক বেঙ্গলি টেম্পল স্টাইল, দ্য দেউলিয়া অ্যান্ড দেউল emerged between the 6th and 10th centuries. This temple typically lacked the mandapa assembly hall and consisted mainly the shirni and a deul tower above it. এখানে একটু দেখে নাও। এরপর আমরা দেউলিয়া স্টাইল যেটা পেয়েছি, রুফিং স্টাইল, মানে এগুলো কি হচ্ছে যে আর্কিটেকচারে আর একটা দিক ছিল। এই রুফিং ছিল বিভিন্ন একচালা, দোচালা, তিনচালা, হ্যাঁ, এরকমভাবে ঘরে আটচালা, হ্যাঁ, এরকম যে চালাগুলো ভাগ করে করে, সেটাও কিন্তু আর্কিটেকচারের মধ্যে কিন্তু পড়েছিল। অর্থাৎ আর্কিটেকচারে পটুয়া শিল্প আমরা পাচ্ছি, পট শিল্প আমরা পাচ্ছি আর্কিটেকচারের মধ্যে। এবং আর্কিটেকচারের মধ্যে কিন্তু আমরা আরও একটা জিনিস, যেটা সেখানে কিন্তু এই জিনিসটাও আমাদের অবশ্যই মিডিয়াল এরাতে, সেখানেও আমরা কিন্তু পেয়েছিলাম শাহজালালের যে সুফি দরবেশ, সেখানেও আমরা কিন্তু পেয়েছি, এটাও কিন্তু বাংলাদেশে। এবং এই শাহ যে সুফি দরবেশ যেটা ছিল, এই শাহজালাল যেটা আদিনা মসজিদ, সেটাও কিন্তু আমরা এখানে পেয়েছিলাম। এটাও কিন্তু সেই সময় একটা বড় জায়গা, সেটাও কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আর্কিটেকচারের জায়গায় আহসান মঞ্জিল, যেটা বুড়িগঙ্গা নদীর তীরে, এটাও আমাদের একটা বড় বিষয়, যেটা হচ্ছে তোমার কি ছিল? আহসান মঞ্জিল, এই নামটাও কিন্তু উল্লেখযোগ্য, যেটা বাংলাদেশে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল এই নামটাও বেশ উল্লেখযোগ্য সেই সময়। এটা ঢাকার ইসলামপুর কুমোরটুলি এলাকায় যেটা ছিল, সেখানে অবস্থিত ছিল। এটা বর্তমান এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় বাংলাদেশে। পাশাপাশি এটা ছিল মানে এটা তৈরি করেছিল নবাব আব্দুল গনি, তার পুত্রের নামে কিন্তু এটা দিয়েছিল। পুত্রের নাম ছিল আহসান উল্লাহ, হ্যাঁ, তার পুত্র, তার নাম অনুসারে কিন্তু দিয়েছিল আহসান মঞ্জিল। হ্যাঁ, এটা এখন বর্তমান সেটা, এটাও কিন্তু এখানে কিন্তু আমরা পেয়েছি এই আর্কিটেকচার। তাহলে এটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা শুরু হচ্ছিল 1859, 1859। এরপর দেখো রুফিং স্টাইল, আমি বললাম বাংলা হিন্দু টেম্পল আর্কিটেকচার ডিসইউজ বাই দ্য ইউনিক রুফিং স্টাইল ক্লোজলি মিররিং দ্য প্যাডি প্রুফড অ্যান্ড বিল্ডিংস রুরাল বেঙ্গল। দেশ মানে এটা গ্রামের দিকে এটা হতো রুরাল বেঙ্গলে। দোজ স্টাইল ইনক্লুড জোর বাংলা, দোচালা, চারচালা, আমি বললাম আটচালা, একচালাও ছিল, হ্যাঁ, এইসব প্রভৃতি কিন্তু এগুলো এখানে কিন্তু ছিল। রুফস এটাও কিন্তু একটা স্থাপত্যের মধ্যে কিন্তু ছিল, যেখান থেকে হেভি রেনফল থেকেও কিন্তু মানে বাঁচাতো, বিকাম এ ডিফেন্ডিং ক্যারেক্টারিস্টিক্স, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, টেরাকোটা শিল্প, এটা টেরাকোটা রিলস মেনি টেম্পল ফ্রম দ্য 17th century onwards, এ পিরিয়ড টেম্পল বিল্ডিং রিভিভাল আর adorned with intricate terracotta reliefs on their outer walls. Bishnupur in West Bengal and renowned for its 17th and 18th century, মানে 1700 এবং 1800, মানে 17 শতক এবং 1800 শতকে সময় আমরা এই টেরাকোটা শিল্পকে কিন্তু পাচ্ছি। বিল্ট মোল্লা ডাইনেস্টি অ্যান্ড শোকেজিং ডিভার্স রুফ স্টাইল অ্যান্ড টেরাকোটা আর্টিস্ট্রি। অর্থাৎ এই যে টেরাকোটা শিল্প, এটাও কিন্তু একটা বিরাট বড় জায়গা বাংলায় কিন্তু সেই সময় উঠে এসেছিলো। তাহলে দুটো জিনিস আমরা, দেউলিয়া স্টাইল, রুফিং স্টাইল এবং টেরাকোটা, এই তিনটে, এবং পাশাপাশি টাওয়ার স্টাইল, এটাও কিন্তু সেই সময় বাংলায় একটা বড় জায়গায় কিন্তু এনেছিল। তাহলে এই টেরাকোটা রিলিফ যেটা ছিল, টেরাকোটা শিল্প, এটা প্রাচীন বাংলার একটা নিদর্শন, যেটা মধ্যযুগেই কিন্তু হয়েছিল। এবং এখানেও কিন্তু হিন্দু জৈন টেম্পেলে আর্কিটেকচারগুলো এখানে কিন্তু উঠে এসেছিলো এই টেরাকোটা শিল্পের মাধ্যম থেকে, ঠিক আছে। আর এটা মূলত ছিল কি বিষ্ণুপুরের দিকে। নেক্সট এবার চলে আসো, দেখো ইন্দো ইসলামিক আর্কিটেকচার, আর্লি ইসলামিক influence. Indo-Islamic architecture in Bengal began takes shape from the 13th century. Pre-Mughal Islamic architecture in Bengal strongly
reflected local traditions utilizing brick and terracotta and incorporating carved chala roofs and corner towers from vernacular style. তাহলে ইন্দো ইসলামিক অর্থাৎ এই সময় ইসলামিক সময় পর্ব কিছু কিছু আমরা আর্লিয়ার ইসলামিক যে ইনফ্লুয়েন্স যেটাই আমরা পেয়েছি সেই সময় তারা যেগুলো পেয়েছি সেটা 13th সেঞ্চুরিতে মানে 13 দশকের সময় এই সময় মুসলিম অর্থাৎ মুর্শিদাবাদে আমরা কিছু কিছু কিন্তু পাচ্ছি সেই সময় ভারতবর্ষ তো বাংলায় সেই সময় কিন্তু আমরা বেশ কিছু পেয়েছিলাম মুঘল সাম্রাজ্যের সময় ছিল এবং তারপরে আমরা মুর্শিদাবাদে কিন্তু বাংলায় বেশ কিছু হচ্ছে এবার এই ইসলামিক সময় সেই সময় আমরা বেশ মানে 13 মানে তুমি ধরে নাও 1299 তাহলে আমাদের সেই সময় কিন্তু মুঘল সাম্রাজ্য শুরু হচ্ছে অর্থাৎ জাহাঙ্গীর আমরা বলতে পারি যে 1526 তার আগেও মুঘল সাম্রাজ্য শুরু হওয়ার মানে প্রি মুঘল ইসলামিক শুরু হওয়ার আগেই কিন্তু আমরা পাচ্ছি তাহলে সুলতানি যুগে আমরা কিন্তু অনেক কিছু পেয়েছিলাম সেই সময় বেশ টেরাকোটা শিল্পে কিন্তু ঐতিহ্য আমরা পাচ্ছি ঠিক বেঙ্গল সুলতানের স্টাইল 1352 থেকে 1576 মানে 14 থেকে 14 শতক থেকে 16 শতকের মধ্যে এই সময় হচ্ছে দ্য বেঙ্গল সুলতানেট পিরিয়ড represents the pinnacle of Islamic architecture of Bengal. Mosques from the era of characterized by multiple or single domes, richly decorated mihrabs and minbars. এই সময় একটা জিনিস ছিল যেটা নোটেবল অ্যাবসেন্স অফ মাইনারিটস বেঙ্গল সুলতান এই সময় সুলতানি যুগে আমরা বাংলায় সুলতানি যুগে কিন্তু বেশ ইসলামিক কালচারটাকেও বেশ আমরা কিন্তু দেখেছি স্থাপত্য শিল্পের মধ্যে বাংলায় তো সেই সময় বেশ কিছু জায়গায় আমরা কিন্তু তাদের স্থাপত্য এবং ভাস্কর্যের কিন্তু নমুনাও কিন্তু আমরা কিন্তু পেয়েছিলাম এই পর্বে এটাও কিন্তু একটু মাথায় রেখো আর মুঘল ইনফ্লুয়েন্স 16th সেঞ্চুরি অনওয়ার্ডস এটা মুঘল বেঙ্গল উইটনেসড দ্য ইন্ট্রোডাকশন অফ মুঘল আর্কিটেকচারাল স্টাইল ইনক্লুডিং ফোর্ট সেভেলস গার্ডেন্স অর্থাৎ মুঘল ইনফ্লুয়েন্সে যেটা 16th সেঞ্চুরি পর মানে 16 মানে ওই 1500 পর ধরো 1526 পর থেকে তো হচ্ছে মানে 1520 থেকেই মোটামুটি আমরা ধরে নিতে পারি বাবর আসছে হ্যাঁ 1556-56তে পরপর আমরা কিন্তু সব পাচ্ছি তাহলে এই সময় দেখো মুঘল বেঙ্গল উইটনেস অ্যান্ড মানে ওই তোমার 16 শতকে এই সময় হ্যাঁ তাহলে 16th সেঞ্চুরি তাহলে 1500 থেকে তোমার হচ্ছে 1599 এটা 16th সেঞ্চুরি ধরবো আমরা তাহলে এই সময় আমরা কিন্তু বেশ কিছু পাচ্ছি স্থাপত্যের কারুকার্য সেখানে হেভেলস ছিল গার্ডেন্স ছিল সেসব কারুকার্যগুলোকে আমরা কিন্তু পেয়েছি মুঘল বেঙ্গলি মস্কুইস ডেভেলপড দেয়ার ওন প্রফেশনাল স্টাইল অফটেন ইনকর্পোরেটিং দ্য দোচালা রুফ অর্থাৎ রুফ কালচার এখানেও পেয়েছি ট্র্যাডিশন ফ্রম বেঙ্গল ইন টু নর্থ ইন্ডিয়ান মুঘল আর্কিটেকচার ইন্ডিয়ান মুঘল আর্কিটেকচার তাহলে নর্থ ইন্ডিয়ান মুঘল আর্কিটেকচারের মধ্যে আমরা কিন্তু এটাও রূপ কালচারটাও আমরা কিন্তু পাচ্ছি আর ঢাকা অ্যান্ড মুর্শিদাবাদ ইমার্স অ্যান্ড সেন্টার অফ মুঘল আর্কিটেকচার ইন বেঙ্গল অর্থাৎ ঢাকা এবং মুর্শিদাবাদেও কিন্তু আমরা এই জায়গাটাও কিন্তু বিশালভাবে মুঘল আর্কিটেকচারের যে মানে কারণ মুঘল শিল্প সেই সময় একটুখানি জেনে রাখো যে মুঘল শিল্প সেই সময় কিন্তু প্রায় যখন হয়ে যাচ্ছে মুঘলদের ওখান থেকে যারা স্থাপত্য শিল্প হচ্ছে তারা কিন্তু ওখান থেকে ভারতবর্ষ থেকে অনেক শিল্পী তখন কিন্তু নদিয়ার এদিকে কিংবা তোমার মুর্শিদাবাদের এদিকে কিন্তু চলে এসেছিলো এবং নদিয়ায় তুমি জানো প্রচুর মন্দির সেখানে আছে তোমরা জানো এবং মুর্শিদাবাদের দিকে প্রচুর স্থাপত্য ভাস্কর্যের কাজ হয়েছে সেটাও তোমরা সে বিষয়ে কিন্তু জানো হ্যাঁ তো বিভিন্ন মসজিদ সেখানে কিন্তু আমরা কিন্তু পাচ্ছি এরপরে আমরা যেটা পাবো সেটা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড এটা হচ্ছে 1757 থেকে 1947 1757 অর্থাৎ সেই সময় আমরা ধরে নিচ্ছি যে পলাশির যুদ্ধ অর্থাৎ পলাশির যুদ্ধ আমরা কিন্তু 1757-তে পাচ্ছি 1756-তে ছিল তোমার সিরাজদৌল্লা এবং সিরাজদৌল্লার কাছ থেকে সেই সময় ইংরেজদের হাতে কিন্তু চলে যাচ্ছে ভারতবর্ষে স্বাধীন তাহলে এই সময় থেকে আমরা কিন্তু পাচ্ছি এবং 1947-এ আমরা স্বাধীন হচ্ছি তাহলে 1757 এই সময় আমরা পাচ্ছি আলিবর্দী খাঁর পর বসেছিলেন সিংহাসনে বাংলার সিংহাসনে তখন বসেছিলেন সিরাজদৌল্লা হ্যাঁ তো তার আগে বসেছিলেন মুর্শিদ কুলি খাঁ তার আগে বসেছিলেন তোমার তারপর বসেছিলেন সুজাউদ্দিন হ্যাঁ তো পরপর তারা বসেছেন এবং সেখান থেকে আমরা কিন্তু ইন্দো এই যে জায়গাটা আমরা পাচ্ছি বলতে বেঙ্গল ফ্যামিলিস হ্যাঁ জমিনদার্স অ্যান্ড ট্রেডার্স এই সময় কিন্তু আমরা পাচ্ছি জমিদার প্রথা তারপর মহাজন প্রথা এইসব এমপ্লয়েড ইউরোপিয়ান আর্কিটেকচার এবং এই সময় কিন্তু বেশ কিছু আর্কিটেকচার ইউরোপিয়ান ভাবনার দ্বারা সেগুলো তৈরি হয়েছিল স্ট্যান্ডিং ইন দ্য উইডস কারণ এই সময় ইংরেজরা চলে এসছে ইংরেজরা আসার পর কী হচ্ছে সেই সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাগুলো এবং সেখানে আমরা পাচ্ছি দ্য স্টাইল কম্বাইন্ড ইউরোপিয়ান আর্কিটেকচারাল এলিমেন্টস উইথ ইন্ডিয়ান পার্টিকুলারলি মুঘল অ্যান্ড রাজপুত ফিচার্স তাহলে এই সময় একটা সম্পৃক্ত হচ্ছে কি রাজপুত মুঘল রাজপুতের এক সংযোজনে তৈরি হচ্ছে বাংলার বিভিন্ন তখন স্থাপত্য ভাস্কর্যের দিকগুলো বেশ
এবার দেখো ইনক্লুড আহসান মঞ্জিল কুরজন হল চিটাগং কোর্ট বিল্ডিং অ্যান্ড হাজারদুয়ারি প্লেস, তাহলে এগুলো আমরা মুর্শিদাবাদে এখানে পাচ্ছি, হাজারদুয়ারি প্লেস। হ্যাঁ, তাহলে এই যা ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন কলকাতা ডিজাইন বাই ভিনসেন্ট ডিস ইজ এ প্রমিনেন্ট এক্সাম্পল অফ ইন্দো স্যারাসেনিক আর্কিটেকচার। তার মানে আমরা এখানে কলকাতা আমরা কিন্তু আরও একটা আর্কিটেকচার পাচ্ছি, এর হচ্ছে তোমার ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা পাচ্ছি। তাছাড়াও তো আমরা আরও পেয়েছি অনেক, তুমি বলতে পারো এখানে ভিক্টোরিয়া জাদুঘরও আছে পরবর্তীতে। তারপর পুরনো যা কিছু স্থাপত্য আমরা কিন্তু এখানে কলকাতায় অনেকগুলোই পাচ্ছি, সেগুলো কিন্তু এই সময় কিন্তু হচ্ছে, অর্থাৎ 1757 থেকে 1947-এর মধ্যে। আচ্ছা, এটা ইন্সপায়ার্ড হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা কিন্তু ইন্সপায়ার্ড বাই তাজমহল, এটাও কিন্তু একটুখানি ইন্দো স্যারাসেনিক আর্কিটেকচার পসিবল বাই ইন্সপায়ার্ড বাই দ্য তাজমহল। আচ্ছা, এটাও একটু মাথায় রেখো। নিউ ক্লাসিক্যাল আর্কিটেকচার, আচ্ছা নব্য আর্কিটেকচারের মধ্যে কী ছিল এটাও একটু বলে দিই, যে আধুনিক যুগে, হ্যাঁ, তাহলে এখানে ছিল ইউরোপিয়ান নিউ ক্লাসিক্যাল আর্কিটেকচার অলসো গেইন পপুলারিটি, যেটা ছিল স্পেশালি ট্রেডিং সিটি লাইক ক্যালকাটা, ঢাকা অ্যান্ড চিটাগং। দিস স্টাইল ইজ এভিডেন্ট ইন বিল্ডিং লাইক দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, মেটাকেভ হল অ্যান্ড টাউন হল ইন কলকাতা। তাহলে মিউজিয়াম আমরা এখানে দেখছি, মেটাকেভ হল দেখছি আর টাউন হল যেটা কলকাতা অবস্থিত, এবং হাইকোর্টও আছে তার মধ্যে আরেকটা। মানে এটাও কিন্তু তৈরি ছিল সেই সময়। তাহলে এই যে পরপর আমরা যে, এবং রাজভবনও তো বলতে গেলে চলে এই সময় তৈরি হয়েছিল। হ্যাঁ, তাহলে সেগুলো কিন্তু ছিল ইংরেজদের সময়, তাহলে এটাও কিন্তু আমরা কিন্তু মাথায় রাখতে হবে যে ইংরেজদের সময় এই জিনিসগুলো যে আমরা পাচ্ছি আর্কিটেকচারের মধ্যে, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। গথিক অ্যান্ড আদার ইউরোপিয়ান স্টাইলের মধ্যে আমরা অবশ্যই ক্যালকাটা হাইকোর্টকে রাখছি। হ্যাঁ, তারপর পালাডিয়ান যেটা হাজারদুয়ারি প্যালেস, ভিক্টোরিয়ান যেটা রাইটার্স বিল্ডিং, ভিক্টোরিয়ানে এখানে রাইটার্স বিল্ডিংটাকেও আমরা ধরছি, এখন যদি রাইটার্স বিল্ডিংয়ের কাজ হচ্ছে না, বন্ধই আছে। অ্যান্ড ইটালিয়ানটির যেটা টেলিগ্রাফ চেক অফিস, এটাও আমাদের কিন্তু আরেকটা ঐতিহ্য, ইংরেজদেরই তৈরি ছিল সেই সময়। আর্ট ডেকো ইনফ্লুয়েন্সেস অ্যারাইভ ক্যালকাটা দ্য 1930 of later Chittagong during the 1950s of Deco bungalows were built in Kolkata, though many are now being replaced by high-rise building. তাহলে এরকম আমরা অনেকগুলোই কিন্তু স্থাপত্য ভাস্কর্যের নমুনা কিন্তু পেয়েছি আধুনিক যুগে, এবং আধুনিক যুগে এটা মাথায় রেখো যে স্থাপত্য ভাস্কর্য এখনও চলছে এবং যে শিল্পকলা এখনও চলছে, সেখানে আমরা অবশ্যই আরও বেশ কিছু নাম কিন্তু পেয়েছিলাম। সেখানে আমরা বেশ পটুয়া শিল্প থেকে, আমরা যামিনী রায়ের শিল্প থেকে আমরা কিন্তু বেশ কয়েকজন শিল্পী আমরা কিন্তু তাদের নিদর্শনও পাই। তো পটুয়া শিল্প সেই সময় আরও একটা বড় দিক উঠে এসেছিলো, সেটাও আমাদের থাকবে। বাংলা সাহিত্য তথা বাংলার যা বলা যেতে পারে বাংলার যে আর্কিটেকচারাল যে হেরিটেজ যে বিষয়টা আছে, সেখানে আমরা কিন্তু একটা বিরাট দিক বাংলাকে কিন্তু নতুন দিগন্তে নিয়ে যেতে পেরেছিল। তো আমরা মোটামুটি এই পার্টটা থেকে শিখলাম। ডিসক্রিপশন বক্সে সঞ্জয় স্যারেরও থাকবে, তোমরা ওখানেও দেখতে পারবে। আর এখানে আমারটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো, আশা করি যে এই জায়গাটায় মোটামুটি তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, পরবর্তী তোমরা দেখতে লাগো। আমরা আর সিরিজগুলো আমরা তো থাকছেই, এই পার্টটা যেহেতু আমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত, তো সেই জন্য এটাকে আমাদের কিন্তু রাখতে হচ্ছে।